বিসমিল্লাহির রহমানির রহিম। মূল বই সমাধান সিরিজের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম পরিমাণগত রসায়ন। আজকে আমাদের আলোচ্য বিষয় 3.3, 3.4, 3.5 এবং 3.6। আমি সাদিক দাইয়ান আপনাদের সাথে আছি। কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখেন, শিক্ষার্থী নিজে করো, এটা আমরা অনেকে ডার্ক বক্স বলি, অনেকে গাণিতিক সমস্যা বলি, যে যাই বলেন না কেন আমরা আজকে এটা সমাধান করছি 3.3 থেকে। গত ক্লাসে আমরা 3.1 এবং 3.2 সম্পন্ন করেছি। আজকে আমাদের উৎপাদ গ্যাসের আয়তন ভিত্তিক সমস্যা। সো প্রথমটা আমরা চলে যাচ্ছি সমস্যা 3.8 এর ক। আমি একটু পেনের সাইজটা বাড়াইনি হাইলাইটারের। ওকে, এখন বেটার। সো 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর তাপ বিয়োজনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস 35 ডিগ্রি সেলসিয়াস ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন হবে? ঠিক আছে, তো সবার আগে এটা সমাধান করার জন্য আমাদেরকে রিয়াকশানটা জানতে হবে। 3.8। ওকে, 3.8 ক। সো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এইটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এটা বিয়োজিত হয়, এটা আমরা অনেকেই জানি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে। এখানে আমরা দেখতে পাই ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত? 100 গ্রাম, তাই না? ক্যালসিয়ামের, কার্বনের, অক্সিজেন এগুলো যোগ করলে আপনারা পাবেন। এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু হচ্ছে? 1 মোল। এসটিপিতে এটা 22.4 লিটার হয়। সো যেহেতু আমাদের এই যে প্রশ্নে এসটিপি বলে নাই, আমাদের ডিফারেন্ট একটা টেম্পারেচার এবং প্রেশার বলে দিছে, সো আমরা ওই 22.4টাকে এখানে ইউজ করতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন তাহলে আমরা 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপ বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড 35 ডিগ্রি সেলসিয়াস 1.5 অ্যাটমসফিয়ার চাপে কত? তাহলে এখানে আমরা দেখেন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কত মোল? 1 মোল। তাহলে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু হবে? 1 টাইমস 250 ডিভাইডেড বাই 100। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে বসাই, আপনারা ক্যালকুলেটর হাতে রাখতে পারেন, আমারটা আমার হাতেই আছে। এইটা আসতেছে হলো 2.5 মোলস। ওকে, সো আমরা গতকালকে একটা রিয়াকশান লিখছিলাম, সেই রিয়াকশানটা আমি একটু ছোট করে আপনাদের এখানে আবার লিখে দিচ্ছি। N is equals to W divided by M is equals to Vs is equals to PV divided by RT is equals to N divided by Na। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম, মনে আছে আপনাদের? এটা হলো মূল সংখ্যার যে ওই যে লম্বা একটা সূত্র, এটা আবার অনেকে জানে না। সো জাস্ট ভরকে মোলার ভর দ্বারা ভাগ দিবেন, মোল সংখ্যা পাবেন। আয়তনকে ঘনমাত্রা দ্বারা গুণ করবেন, মোল সংখ্যা পাবেন। পিভি ডিভাইডেড বাই আরটি করবেন, ঘনমাত্রা পাবেন, মোল সংখ্যা পাবেন। যে কোনো অনুপরমাণু সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিবেন, মোল সংখ্যা পাবেন। সো সিম্পল জিনিস, তাই না? আচ্ছা, আমরা কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা পাইছি। কার্বন ডাইঅক্সাইডের কী লাগবে বলেন তো? 35 ডিগ্রি সেলসিয়াস 1.5 অ্যাটমসফিয়ার চাপে আয়তন কত? সো আমাদের আয়তন কোথায় আছে? এই যে পিভি বাই আরটি, এবং আমরা বের করছিল এন। সো আমরা এই এন ইজ ইকুয়ালস টু পিভি বাই আরটি এইটা নিব। এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু এন আরটি ডিভাইডেড বাই পি, এগুলো আমরা একটু বসাই দিব। এখানে আমাদের ইনফরমেশন যেগুলো দেওয়া আছে, এন ইজ ইকুয়ালস টু 2.5 মোল, এটা তো মাত্রই বের করলাম। তারপরে পি এর ভ্যালু দেওয়া আছে কত? 1.5 অ্যাটমসফিয়ার। আর এর ভ্যালুটা আমরা কোন এককে বসাবো? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। আশা করি বুঝতে পারছেন কেন এই এককে বসাইছি, কারণ আমরা অ্যাটমসফিয়ার এককে প্রেশারটা নিছি, এই জন্য আর এর এককটাও লিটার অ্যাটমসফিয়ার এককে নিতে হবে, জুল এককে নেওয়া যাবে না। এরপরে টেম্পারেচার দেওয়া আছে আমাদের 35, অর্থাৎ 273 যোগ 35 এত ক্যালভিন। এখন এটা জাস্ট আমরা বসাই দিব এখানে। তাহলে এন এর ভ্যালু 2.5, 0.0821 ইন্টু, আচ্ছা এটা একটু মুছে নিতে হবে, 273 যোগ 35 ডিভাইডেড বাই 1.5, এটা আপনাদের চলে আসবে 42.124 লিটার। এটা আমাদের অ্যান্সার। লিটারে কেন আসলো? মিটার কিউবেও তো আসতে পারতো।
আমরা এই যে আর এর ভ্যালু লিটার অ্যাটমসফিয়ারে বসাইছি, এর জন্য ভলিউমটা লিটার ইউনিটে চলে আসছে। সো যাই হোক, আমাদের একটা শেষ হয়ে গেল, আমরা পরেরটায় চলে যাচ্ছি। ওকে, আমাদের ওই যে সূত্রের যে বক্সটা হলুদ, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা আসতেছে না। সো আমি আরেকবার একটু বক্সটা করে নিই, ডিলেট হয়ে যাচ্ছে। অলরাইট, সো 3.8 খ নাম্বারটা দেখেন, প্রমাণ অবস্থায় 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। এটাও সিমিলার টাইপের ম্যাথ, আমি এটা পুরোটা করাই দিব না, বিক্রিয়াটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে হবে, সেম বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা এখানে উত্তপ্ত করব, কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে এবং তার সাথে কি ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তাহলে আমাদের এটা এসটিপি বলছে। হ্যাঁ, এবার কন্ডিশনটা এসটিপি। সো আমরা এখানে একটা সূত্র আরেকটা অ্যাড করতে পারি, সেটা হলো ভি অফ এসটিপি ডিভাইডেড বাই 22.4। এটা তো আপনারা জানেন, তাই না? মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু এসটিপির আয়তন ভাগ 22.4। এটা একটু বুঝতে আপনাদের কষ্ট হবে, আমি একটু সুন্দর করে এটা লিখে দিই। ওকে, n is equals to W/m Vs, তারপরে V of STP ডিভাইডেড বাই 22.4 is equals to PV by RT is equals to N/Na। সো এই হলো আমাদের সূত্রগুলো। একটু কনজাস্টেড জায়গার মধ্যে লিখে ফেলতেছি, যে সামনেরগুলো আমরা আরও বড় জায়গা নিয়ে লিখব ইনশাআল্লাহ। এইটা একটু ডিলিট করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রিয়াকশান দেখতেছিলাম। আমাদের এসটিপিতে নর্মালি এখানে আমাদের দেখেন, এটা আমাদের ক্যালসিয়াম কার্বনেট, এটা কতটুকু থাকে 100 গ্রাম মোলার ভর, তাই না? 1 মোলের ভর, যেহেতু 1 মোল আছে এখানে। এবং এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড কয় মোল হচ্ছে 1 মোল, সো এটা হবে 22.4 লিটার, এটা আমাদের সবার জানা। সো এবার আমরা উল্টা কাজ করব, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম, তাহলে এসটিপিতে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে এটা লাগে কত 100 × 15 ডিভাইডেড বাই 22.4। এখানে আমরা অ্যান্সার পাবো 66.96 গ্রাম। এটা হলো আমাদের অ্যান্সার। দেখছেন, আমি বলছি করাই দিব না, বাট তারপরে করাই দিলাম। আচ্ছা, গ নাম্বারটা একটু দেখে ফেলি। গ নাম্বারে আমাদের কি বলছে দেখেন, এই যে আমার এই পাশে এই যে বইয়ের যে সুন্দর ছবিটা আছে, এটার দিকে তাকান। গ নাম্বার, চুনাপাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, 160 গ্রাম চুনাপাথর ও HCl অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেম কনসেপ্টের ম্যাথ, বিক্রিয়াটা আমাদের জন্য নতুন। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করবে HCl, বিক্রিয়া করে ফর্ম করবে লবণ CaCl2 প্লাস হলো আমাদের H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি, আগে বিক্রিয়াটা একটু সমতা করি। ক্লোরিন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, তাহলে আমি এখানে যদি 2 দ্বারা গুণ করি, 2টা হাইড্রোজেন ঠিক হয়ে গেল, ক্লোরিন 2টা ঠিক হলো, অক্সিজেন কয়টা আছে 2টা আর 3টা, আশা করি আমাদের এটা হয়েছে। হ্যাঁ, সো 100 দেখেন, আমি যদি মানে ম্যাথ সলভের সময় কোনো ভুল করি বা টাইপ মানে লেখার ভুল বা আমার কনসেপ্টে ভুল হয়, এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে আমার একটা গ্রুপ আছে, কেমিস্ট্রি বাই সাদিক দেন, ওইখানে আপনারা যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন বা আমাকে ইনবক্সও করতে পারেন, ওইখানে আমার প্রোফাইল আছে। সো এই আর কি, মানে মানুষ মাত্রই ভুল, মনে থাকতে নাও পারে অনেক সময় অনেক কিছু, বা অনেক সময় খেয়ালও না আসতে পারে কী করতেছি। সো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তারপর আমি যথেষ্ট চেষ্টা করবো ইনশাল্লাহ ভুল না করার। আচ্ছা, দেখেন এখানে 100 গ্রাম 1 মোলের জন্য 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। সো এখান থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড কতটুকু হয়, এটাকে আমাদের কোন এসটিপি বলে দিছে, তাই না? এই যে কোশ্চেনে দেখেন এসটিপি বলে দিচ্ছে এটা। সো এসটিপিতে এটা কার্বন ডাইঅক্সাইড কতটুকু হয় 22.4 লিটার। ওকে, 0.3, ওকে, 22.4 লিটার। তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনেট কতটুকু বলছে, এখানে বলছে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে এরকম 160 গ্রাম চুনা পাথর। আচ্ছা, চুনা পাথর মানে কি বলতে পারবেন? চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে কিছু ময়লা আবর্জনা, মানে অপদ্রব্য।
তার মানে এই যে যখন আমাদের চুনা পাথরের ভরটা বলে দিবে এই পুরাটাই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট নেওয়া যাবে না, এটা নিলে ভুল হবে। এখান থেকে কিছু পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট এবং কিছু পরিমাণ অপদ্রব্য থাকে। সো ওই যে যত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট বলে দিবে সেই পরিমাণটাকে ওই যে চুনাপাথরের ভরের সাথে গুণ করে নিতে হবে। তাহলে আমাদের এখানে চুনাপাথর ছিল 160 গ্রাম, এইটার 95% হবে ক্যালসিয়াম কার্বনেট। সো এইখানে 100 গ্রাম থেকে তৈরি হয় 22.4 লিটার। এখন আমরা যদি এই 160 গ্রামকে 95%কে এমনি সংখ্যায় নিলে আমাদের কি হবে, 95/100 অর্থাৎ 0.95, এটা দ্বারা গুণ করলেই আমাদের ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 100 গ্রাম থেকে 22.4 আর এইটা থেকে ওই রেকর্ডিং পাশে থাক, তাহলে এইটা থেকে হলে আমাদের কতটুকু তৈরি হবে, 22.4 গুণ 160 গুণ 0.95 ডিভাইডেড বাই 100। আচ্ছা, অনেকে আবার এই ঐকিক নিয়মটা মানে 2 লাইনে করতেছি দেখে একটু মানে দুশ্চিন্তায় পড়ে যাবে যে ভাই এত 2 লাইনে মাঝখানের লাইনটা কোথায়, যে 100 গ্রাম থেকে 22.4 লিটার, তাহলে 1 গ্রাম থেকে 22.4 ভাগ 100, অতএব 160 গুণ 0.95 গ্রাম থেকে এটা আবার গুণ হয়ে যাবে। আমি এটা স্কিপ করতেছি, আপনারা এখন একটু বড় হয়েছেন না, সো এখন এক লাইন স্কিপ করলে আমার মনে হয় না খুব বেশি ঝামেলা হবে। ঠিক আছে, সো এই আর কি আমাদের অবস্থা। আমাদের তাহলে এখানে জাস্ট আমরা যদি বসাই তাহলে এখানে আমাদের অ্যান্সার চলে আসবে 34.048 লিটার। এই যে অ্যান্সার এখানে দেখাই যায়, আপনি ডাটা যদি সব ঠিক বসান অ্যান্সার ইনশাল্লাহ ঠিক আসবে। অলরাইট, তাহলে এটা আমি একটু মুছে দিলাম। এটাও মুছে গেছে, আমি এটা মুছে আরেকবার একটু সুন্দর করে লিখে দিই। অলরাইট, তাহলে আমাদের সূত্রটা ছিল হলো n is equals to w by m is equals to v of stp divided by 22.4, vটা একটু ছোট হয়ে গেছে, is equals to n by na is equals to pv by rt। সো এই আর কি আমাদের সূত্র। ওকে, তাহলে পরটা চলে যাচ্ছি 3.8। অনেকগুলো ম্যাথ আমরা একটু দ্রুত করার চেষ্টা করি। এখানে ঘ নাম্বারে বলছে 95% ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনাপাথর নমুনায় 200 গ্রামকে তাপ প্রয়োগ করে সম্পূর্ণ বিয়োজিত করে এসএটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখানে জাস্ট একটা জিনিস নতুন, সেটা হলো ঘ নাম্বার এসএটিপি। ঠিক আছে, এসএটিপি মানে আগে আমরা এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস ধরতাম, এবার এটাকে ধরবেন কত, 25 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেশারটা সেম 1 অ্যাটমসফিয়ার থাকে। সো বাকি সব কিছু সেম। এবং এসএটিপিতে আমাদের মোলার আয়তন 1 মোল কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো গ্যাস, এটার আয়তন হয় কত, 24.789। ঠিক আছে, 24.78 বা 24.8 লিটার। সো আগে আমরা 22.4 লিটার ধরে করতাম, এবার এটা আমরা 24.78 লিটার ধরে করতাম। ঠিক আছে, এখানে আমরা এটা অ্যাডও করে নিতে পারি, ভি অফ এসএটিপি ডিভাইডেড বাই 24.8, 7-8 না লিখে 8ও লিখতে পারি। সো আগে যেটা 22.4 দিয়ে করতাম, এবার জাস্ট এটা 24.8 দিয়ে করবো। ম্যাথ বাকি সব কিছু সেম। উমো নাম্বার দেখেন, উমো নাম্বারে কী হয়েছে, উমো নাম্বারে বলছে হলো 85% বিশুদ্ধ 20 গ্রাম চুনাপাথর, অর্থাৎ 20 গ্রামের মধ্যে 85% হলো চুনাপাথর। সো 0.85 দ্বারা 20কে গুণ করলে ক্যালসিয়াম কার্বনেটের ভর পাওয়া যাবে। ও এই সেলের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। অলরেডি এরকম একটা ম্যাথ করানো হয়েছে। 3.8 চ, চুনাপাথরে একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, ওই চুনাপাথরের 150 গ্রাম পরিমাণ ও HCl অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস 25 ডিগ্রি সেলসিয়াস 1.1 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন দখল করবে। এখন আমরা জাস্ট ওই যে ভি অফ এসটিপি ওইটা ইউজ না করে পিভি বাই আরটি, যে ডান সাইডে পিভি বাই আরটি ইউজ করবো, ভি অফ এসটিপি বাই 22.4 জায়গায়। ঠিক আছে, সো এই আর কি অবস্থা। জাস্ট প্রথম ম্যাথটার মতো, প্রথম ম্যাথে আমাদের যেমন এই যে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 1.5 অ্যাটমসফিয়ার বলে দিছিল, আমরা কি করছিলাম, মোল সংখ্যা বের করছিলাম। মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু এন ইজ ইকুয়ালস টু পিভি বাই আরটি, এই দুইটা সূত্র ইউজ করছিলাম। ওইভাবে সেমভাবে এটা করে ফেলবেন। 3.9 কতে বলছে, তারপরে যদি আপনাদের কোনো ম্যাথ না পারেন চেষ্টা করার পর আমার ওই যে গ্রুপ ডেসক্রিপশনে আছে, ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার। 3.9 কতে বলছে 840 গ্রাম লোহিত তপ্ত লৌহ গুঁড়ার উপর স্টিম চালনা করা হলো,
উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন SATP-তে কত? এখানে স্টিমের যে বিক্রিয়াটা ওইটা অনেকে জানেন না, সো এই জন্য আমি 3.9টা করাই দিচ্ছি, 3.9 ক। সো আমাদের কি বলছে এখানে? লোহিত তপ্ত লৌহ গুঁড়া, তার মানে আয়রন, ঠিক আছে, আয়রনের উপর স্টিম চালনা করা হলো, H2O কি ফর্ম করবে এখানে? অনেকে লেখেন FeO, অনেকে লেখেন Fe2O3, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হবে Fe3O4 এবং তার সাথে হবে হাইড্রোজেন, বিক্রিয়াটা মুখস্থ করে ফেলেন, Fe3O4। তাহলে আমাদের দেখেন আয়রনের মোলার ভর কত? 55.8, আমরা এখানে 56 নিলাম, 56 গ্রাম। তার আগে একটু আমরা সমতা করে নিই 56 লেখার আগে। এখানে আয়রন 3টা, সো 3, এবং অক্সিজেন হলো 4টা, তাহলে এখানে আমি যদি 4 দ্বারা গুণ করি 4 মোল H2O, তাহলে এই সাইডে আমাদের ঠিক হয়ে গেল অক্সিজেন, আচ্ছা হাইড্রোজেন হলো 4টা, তাহলে 4টা দ্বারা গুণ করলাম। আশা করি আমাদের সমতা হইছে, ঠিক আছে। একটা সেকেন্ড দাঁড়ান। অলরাইট, সো আমাদের সমতা হয়েছে। এখন আমরা দেখি, দেখেন এখানে 3 মোল আয়রন, তার মানে 3 গুণ 56, অর্থাৎ এত গ্রাম, 1 মোলের 56, 3 মোলের 3 গুণ 56, তাহলে এত গ্রাম আয়রন থেকে আমাদের হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হয়? হাইড্রোজেন কয় মোল? 4 মোল, তাহলে SATP বলছে এবার, SATP-তে টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস, এবং SATP-র ক্ষেত্রে 1 মোল গ্যাসের মোলার আয়তন 24.789 বা 24.8 ধরা যায়। তাহলে এখানে SATP-তে 4 গুণ 24.8 এত লিটার। তাহলে আমাদের লৌহ কতটুকু বলছিল? 840 গ্রাম। তাহলে এত গ্রাম থেকে এত লিটার, তাহলে 840 গ্রাম থেকে আমাদের কতটুকু হয়? আমরা ঐকিক নিয়ম করে বের করে ফেলতে পারবো। 4 গুণ 24.8 ইন্টু 840 ডিভাইডেড বাই 3 ইন্টু 56, এটা আমরা যদি বসাই তাহলে আসবে 91। আচ্ছা, এটা আমি একটু ক্যালকুলেটারে করি, আপনারা আমার সাথে করতে পারেন। 4 গুণ 24 টাইমস 8 টাইমস 840 ডিভাইডেড বাই 3 টাইমস 56, ওপস 700, এটা কত চলে আসলো? 24.78 9 গ্রাম, একটু দাঁড়ান আমার বসানো একটু ভুল হয়েছে, 496 গ্রাম চলে আসতেছে। 840 লোহার গুঁড়োর উপরে হাইড্রোজেন, তাহলে 24.789, 840 গ্রাম লোহিত তত্ত্বগুলোর উপর স্টিম চালনা করা হলো। উত্তপ্ত হাইড্রোজেন গ্যাসের আয়তন SATP-তে হিসাব করো 22.24.78, তাহলে 4 গুণ 24.8 গুণ হলো আমাদের 840 ডিভাইডেড বাই 3 গুণ 56, হ্যাঁ ঠিকই তো আছে, 494, এটা হবে 496। ও ঠিকই আছে, আমি ওরও মানে আমি নিচেরটার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলাচ্ছিলাম, এই যে এটার সাথে আমি বলি আমার তো 91 আসে না, আমার আসতেছে 496, মানে অলমোস্ট 97 দশমিকের, এই যে আয়তনের দশমিকের পার্থক্যের কারণে। সো আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম, আমি তো সবই করছি কিন্তু অ্যান্সার মিলতেছে না। আচ্ছা, সো এটা আমরা 496, এই ওকে এবার ঠিক আছে, 496 বা 497 আপনাদের দশমিকের ডিফারেন্সের কারণে এটা ভেরি মানে ওঠানামা করতে পারে। সো এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি। 3.9 খতে চলে যাচ্ছি। 3.9 খতে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 100 লিটার আয়তনের একটি বেলুনকে হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় আয়তনের STP-তে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম লৌহ উত্তপ্ত স্টিমের মধ্য দিয়ে বিক্রিয়া ঘটাতে হবে? সো এটা আমি করে দিচ্ছি, আগেরটা একটু মুছে নেই। এই লাস্টের ম্যাথ দুইটা বেশ ভালো, 3.9, 3.8টাও মুছে দিই। এটার হলো খ। সো বিক্রিয়া দেখানোর আগে আমরা এই যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপ 100 লিটার আয়তনের হাইড্রোজেনকে STP-তে নিলে সেটা কত হবে সেটা আগে কনভার্ট করি। হ্যাঁ, যে 27 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার এবং 100 লিটার, এটাকে নিতে হবে STP-তে। সো আমরা ওই যে জানি না একটা সূত্র ফিজিক্সে দেখছিলাম, P1V1/T1 আদর্শ গ্যাস
কেমিস্ট্রিতেও তো আছে, P2V2 ডিভাইডেড বাই T2, ওই যে সম্মিলিত সূত্র আদর্শ গ্যাসের। সো এখানে আমরা যদি V2 বের করতে চাই, V2টা হলো STP, আর প্রথম অবস্থাটাকে 1 ধরতেছি, P1V1 বাই T2, সরি P1V1 T2 ডিভাইডেড বাই T1 ইন্টু P2। তাহলে প্রাথমিক অবস্থায় ছিল P1 কত 1 অ্যাটমসফিয়ার, V1 ছিল 100 লিটার, T2 ছিল কত 27, মানে 273 সাথে যোগ করলে 300 ক্যালভিন, এটা ক্যালভিনে বসাইতে হয়, এটা অবশ্যই আপনারা জানেন। এরপরে আমাদের T1 কত ছিল, আচ্ছা আমরা একটু ভুল করছি মনে হয়, T2 এর ভ্যালু তো 27 হবে না, T2 হলো STP-তে, যেটা STP-তে আমাদের টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াসকে আমাদের যদি ক্যালভিনে নিই 273 ক্যালভিন, আর T1টা হলো এবার হলো 300 ইন্টু P2, P2টা কত, P2টা 1, দুই জায়গায় আমাদের 1 আছে। সো এটা যদি আমি বের করি 100 টাইমস 273 ডিভাইডেড বাই 300, এটা হচ্ছে 91 আমাদের লিটার। ওকে, সো এই যে তাপমাত্রা চাপ দিছিল এইটাকে আমি যদি STP-তে নিয়ে যাই, আমাদের আয়তনটা কত হচ্ছে 91 লিটার, এটা হলো আমাদের হাইড্রোজেনের আয়তন। আচ্ছা, সো হাইড্রোজেনের আয়তন পাইলাম, এবার বলছে প্রয়োজনীয় আয়তনের হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম উত্তপ্ত লোহা ও স্টিমের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ওই যে লোহার ভরটাকে বের করতে হবে। সো ওই যে আগের সেম বিক্রিয়া, আয়রন প্লাস H2O বিক্রিয়া করে ফর্ম করবে Fe3O4, তার সাথে হলো H2। তাহলে আমি সমতা করি 3 মোল, এখানে 4 মোল, আর এখানে হলো আমাদের 4 মোল। ওকে, 4 2 8, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3 গুণ 56 এত গ্রাম, আর এটা হলো আমাদের কত STP-তে 4 গুণ 22.4 লিটার, 1 লিটারের জন্য আমাদের 22.4, আর 4-এর জন্য ওই 4 দ্বারা গুণ করছি। ওকে, এত লিটার। তাহলে এত লিটার তৈরি করতে আমাদের আয়রন লৌহ লাগে 3 গুণ 56 গ্রাম, তাহলে আমাদের পাইছি কত 91 লিটার। তাহলে 91 লিটার তৈরি করতে আমাদের প্রয়োজন হচ্ছে 3 টাইমস 56 টাইমস 91 ডিভাইডেড বাই 4 টাইমস 22.4। এটা আপনারা ক্যালকুলেটারে বসান, আমি বসায় দেখতেছি 3 টাইমস 56 টাইমস 91 ডিভাইডেড বাই 4 টাইমস 22.4। ওকে, এটা চলে আসতেছে 170, 170.63 এত গ্রাম। দেখেন আমাদের অ্যান্সার এটার কাছাকাছি চলে আসছে। সেই হলো আমাদের অ্যান্সার। এরপরে এখানে প্রশ্নে স্টিমের লৌহ ও স্টিমের মধ্যে বিক্রিয়া করাতে হবে, কত গ্রাম লৌহ স্টিমের মধ্যে বিক্রিয়া করতে হবে। স্টিমের ভরটা আপনারা চাইলে এখান থেকে বের করতে, আমার মনে হচ্ছে স্টিমের ভরটাও চাইছে, বাট সেম প্রসেসে আপনারা আশা করি বের করতে পারবেন। সো আমাদের 3.3 শেষ হলো, এবার আমরা 3.4-এ চলে যাচ্ছি। বিসমিল্লাহ, দেখেন 3.4-এ 3.10 এর ক। সো ক নম্বরে কি বলছে, পটাশিয়াম ক্লোরেট KClO3 এর তাপ বিয়োজনে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 200 গ্রাম KClO3 থেকে উৎপন্ন অক্সিজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস 1.5 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন দখল করবে। এটা হলো ওই যে 3.3-এর 1 নাম্বার যে ম্যাথটা করাইলাম, সেম টাইপের ম্যাথ। প্রথমে মোল সংখ্যা বের করতে হবে অক্সিজেনের, এরপরে হলো এটাকে N সমান PV/RT দিয়ে ভলিউমটা বের করতে হবে। সো আমি বিক্রিয়াটা আপনাদেরকে দেখাই আগে। 3.10 এর ক। সো KClO3 এটাকে যদি উত্তপ্ত করা হয়, এটা বিয়োজিত হয়ে KCl ফর্ম করে, তার সাথে হলো অক্সিজেন। সো আমরা যদি সমতা করি, অক্সিজেন আছে 3টা, এখানে আছে 2টা, সো উল্টা সংখ্যা দ্বারা গুণ করে দিবেন। এখানে 3, এখানে 2, তাহলে 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, KCl হলো 2, তাহলে এখানে আমাদের 2 দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে আমি এটা KCl এর মোলার ভরটা কত এটা একটু বের করে নিই। পটাশিয়ামের 39 যোগ 35.5 যোগ 16 গুণ 3, ওকে, তাহলে এটা আসতেছে 122.5। সো 2 গুণ 122.5 এত গ্রাম, 2 মোল আর 1 মোলের মোলার ভর। সো দেখেন এত গ্রাম থেকে এত গ্রামকে উত্তপ্ত করলে অক্সিজেন আমাদের কতটুকু হয়, কয় মোল, 3 মোল। তাহলে আমাদের এটা বলছিল কত 200 গ্রাম, এই যে। সো 200
গ্রামকে উত্তপ্ত করলে ঐকিক নিয়ম 3 গুণ 200 উপরে চলে যাবে আর এটা নিচে ভাগ হয়ে যাবে 2 গুণ 122.5। অলরাইট, তাহলে 3 গুণ 200 ভাগ 2 গুণ 122.5, এটা হবে হলো 2.449 মোল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানি কি n ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই আর টি। এখান থেকে আমাদের ভলিউমটা বের করতে হবে জাস্ট। ঠিক আছে, সো বাকি এটা আমি করাই দিলাম না। আচ্ছা, খ নাম্বারে বলছে কি 200 গ্রাম মার্কার 200 গ্রাম HGO কে উত্তপ্ত করে এসটিপিতে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে সেই আয়তনের অক্সিজেন গ্যাস পেতে কি পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে। সো এই বিক্রিয়াটা আমি একটু আগে আপনাদের জন্য বের করি। KClO3 প্লাস HGO, অলরাইট। KClO3 রিঅ্যাকশন হলো KClO3 KClO2 and HGO to mercury oxide, KClO3 heated, HCl decomposite and KCO oxygen and will also decompose mercury and oxygen gas। আচ্ছা, তাহলে এখানে আমাদের HGO কে উত্তপ্ত করে 200 গ্রাম HGO কে উত্তপ্ত করে এসটিপিতে যত লিটার অক্সিজেন পাওয়া যায় সেই আয়তনের অক্সিজেন গ্যাস পেতে কি পরিমাণ KClO3 উৎপন্ন করতে হবে। ঠিক আছে, সো এখানে আমাদের দুইটা রিঅ্যাকশন লাগবে। একটা হলো HGO এর জন্য HGO, এটাকে আমি যদি উত্তপ্ত করি তাহলে এটা উত্তপ্ত হয়ে আমাদের Hg আলাদা হয়ে যাবে এবং আমাদের অক্সিজেন গ্যাস আলাদা হয়ে যাবে। তাহলে অক্সিজেন দুইটা আছে, এটাকে 2 দ্বারা গুণ করি, এটাকে 2 দ্বারা গুণ করি। ক্লিয়ার? আচ্ছা, Hg এর মোলার ম্যাস, Hg এর মোলার ম্যাস হলো 200.6। ঠিক আছে, মার্কারি। সো এইটা হলো আমাদের 2 গুণ 200.6 এত গ্রাম থেকে আমাদের অক্সিজেন কতটুকু তৈরি হচ্ছে 1 মোল, বা যেহেতু আমাদের প্রশ্নে এসটিপির কথা বলছে সো এটা 22.4 লিটার আমরা ধরে নিতে পারি। আমাদের প্রশ্নে HGO কতটুকু বলছিল 200 গ্রাম, তাহলে এখানে 200 গ্রাম, তাহলে 2 গুণ 200 গ্রাম থেকে যদি এতটুকু হয় তাহলে 200 গ্রাম থেকে কত হবে, জাস্ট অর্ধেক করে দিলেই হচ্ছে, তাই না? তাহলে 200 গ্রাম মার্কারি থেকে আমাদের অক্সিজেন তৈরি হবে 22.4 গুণ 200 ভাগ 200 ভাগ 2, অর্থাৎ জাস্ট ডিরেক্ট 2 করলেই হচ্ছে। সো এটা আমাদের করলে কত হবে 11.2 লিটার। আচ্ছা, এই যে এই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কতটুকু KCl আমাদের উত্তপ্ত করতে হবে। সো ওই যে সেম KCl এর বিক্রিয়াটা আরেকবার লিখি, KClO3 এটাকে যদি উত্তপ্ত করি KCl প্লাস O2, এটা আমরা যদি সমতা করি এখানে 2 এখানে 3, ঠিক আছে, আর এখানে হলো আমাদের 2। সো এখানে আমরা এসটিপিতে 3 মোল পাচ্ছি, সো 3 গুণ 22.4 লিটার, আর KClO3 হলো 2 গুণ 122.5, এটার মোলার ভর। হ্যাঁ, সো এই যে এতটুকু অক্সিজেন তৈরি করতে KCl কতটুকু লাগে এই পরিমাণ, তাহলে আমাদের এই 11.2 লিটার তৈরি করতে কত লাগবে ঐকিক নিয়ম আকারে আপনারা এটা করে দিবেন। সো 2 গুণ 122.5 গুণ 11.2 ডিভাইডেড বাই হলো আমাদের 3 টাইমস 22.4, এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই এখানে হলো চলে আসবে অ্যারাউন্ড 37.7 গ্রামের মতো। সো এই আর কি। সো আপনারা পরেরটা পড়া শুরু করতে পারেন, আমি ততক্ষণ এটা একটু মুছে ফেলি। অলরাইট, সো 3.11 কতে বলছে দেশলাইয়ের একটি কাঠি জ্বালালে কাঠির মাথার P4S3 এর দহনের ফলে P4O10 এর সাদা ধোঁয়া ও SO2 গ্যাস উৎপন্ন হয়। 27 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপে 0.062 গ্রাম P4S3 এর দহনের ফলে উৎপন্ন SO2 গ্যাসের আয়তন কত। সো এই রিয়াকশনটা আমি একটু দেখে দিই, দাঁড়ান। P4S3 এটার সাথে রিয়াক্ট করাবো হলো অক্সিজেন,
আচ্ছা, তাহলে এখানে রিয়াকশানটা হবে এরকম, আমার সাথে সাথে আপনারা লেখেন P4H3 প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু O10 অক্সিজেন 10টা এবং সালফার ডাইঅক্সাইড। সো এটা আমরা যদি সমতা করি, সমতা করলে রিয়াকশানটা অনেকটা এরকম চলে আসে। এখানে অক্সিজেন হবে 8 মোলস অ্যান্ড সালফার এখানে হবে যেহেতু 3টা, সো 3 মোলস। ঠিক আছে, সো এই আর কি আমাদের রিয়াকশান। এরপরে ফসফরাস মোলার মাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে বলছিল হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত 0.6। তাহলে P4H3 এটার মোলার ম্যাসটা আপনারা একটু বের করেন। ফসফরাসের 31 গুণ 4 যোগ অক্সিজেনের সালফারের 32 গুণ 3, ঠিক আছে, এটা হচ্ছে 220। তাহলে 220 গ্রাম, এত গ্রাম থেকে আমাদের সালফার ডাইঅক্সাইড কত মোল হচ্ছে? 3 মোল। তাহলে আমাদের 0.062, এই যে এটা, সো এত গ্রাম থেকে আমাদের সালফার ডাইঅক্সাইড কত হবে? 3 টাইমস 0.062 ডিভাইডেড বাই 220। সো এটা একটু ক্যালকুলেটারে করে ফেলি। 3 গুণ 0.062 ডিভাইডেড বাই 220, এটা হচ্ছে হলো অনেক কম, 8.45 টাইমস 10 টু দি পাওয়ার -4 এত মোল। ঠিক আছে, আচ্ছা, এবার হলো N ইজ ইকুয়ালস টু PV ডিভাইডেড বাই RT। আমাদের এখানে বের করতে বলছে কি, এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস ও 1 অ্যাটমসফিয়ার চাপে। সো আমাদের V ইজ ইকুয়ালস টু nRT ডিভাইডেড বাই P। এখানে P এর ভ্যালু দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, N এর ভ্যালু তো আমরা পাইছি, আর T এর ভ্যালু দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, আর এখানে আর এর ভ্যালু হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। সো এগুলো আর কি আপনারা এখানে বসালে এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সারটা হবে অ্যারাউন্ড 0.02 লিটার। ঠিক আছে, সো এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, 3.11 খ, এখানে বলছে 22 গ্রাম FeS ও অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন H2S গ্যাসকে বাতাসে পোড়ালে যে পরিমাণ সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তার আয়তন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 750 মিলিমিটার Hg চাপে কত হবে? তার মানে আমরা FeS ও H2SO4 এর বিক্রিয়ায় প্রথমে এই যে H2S এটা উৎপন্ন করব, এরপরে এই H2Sকে বাতাসে পোড়াবো, পোড়ায় আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করব। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথম রিয়াকশানটা হবে FeS, আচ্ছা একটু অ্যালার্ম বাজতেছে তাই না, ঠিক আছে। আচ্ছা, FeS এটার সাথে রিয়াকশান হবে হলো H2SO4। নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা, এটা তাহলে আমরা মানে পরে করবো ইনশাল্লাহ, এটা ডিউ করে রাখি, মানে নেটওয়ার্কের জন্য আমি রিয়াকশনটা দেখতে পারতেছি না। যাই হোক, 3.12তে কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার Hg চাপে 2.24 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার জন্য কত গ্রাম নিশাদল NH4Cl-কে চুনের সাথে বিক্রিয়া করাতে হবে? তাহলে আমার মনে হয় বিক্রিয়াটা আমার যতদূর জানি আমার মনে আছে। ওকে, 3. এখানে হলো 12। আচ্ছা, সো এখানে নিশাদল NH4Cl প্লাস হলো আমাদের চুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি, অ্যাকচুয়ালি এটা চুন বলছে, সো আমরা ক্যালসিয়াম অক্সাইড নেই, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা বিক্রিয়া করে কি ফর্ম করবে বলেন তো? CaCl2 প্লাস হলো আমাদের NH3 প্লাস হলো আমাদের H2O। তাহলে এখানে আমাদের নিশাদল কোনটা? এইটা নিশাদলের ক্ষেত্রে আমাদের গ্যাস, নিশাদলকে কত গ্রাম, এইটার আমাদের নিশাদল NH4Cl
অ্যামোনিয়ার হলো আমাদের নাইট্রোজেনের 14 যোগ 4 যোগ 35.5, এটা হচ্ছে 53., তার আগে এটা একটু সমতা করি। ক্লোরিন আছে 2টা এখানে, সো এটা 2 দ্বারা গুণ করি, NH3 তাহলে 2 মোল হবে। আর আমাদের NH4 যদি NH3 2টা হয় তাহলে এটা আমাদের বিক্রিয়া হয়েছে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 7, 8, তাহলে 2 গুণ এটার মোলার ভর হলো 53.5 এত গ্রাম। তাহলে দেখো এত গ্রাম তৈরি করতে মানে এত গ্রাম থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় কতটুকু, কয় মোল, 2 মোল। তাহলে এটা 2 গুণ 22.4 যদি এসটিপি হইতো, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এসটিপি বলে না, এটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস ও 750 মিলিমিটার এইচজি চাপে। সো আমরা এটা লিখতে পারবো না, আমরা এটা মোল সংখ্যা দিয়ে হিসাব করব শুরুতে। তাহলে এখানে আমাদের হচ্ছে 2 মোল, ঠিক আছে। NH3 হচ্ছে কতটুকু, 2 মোল। তাহলে 2 মোল উল্টাভাবে যদি বলি, 2 মোল NH3 উৎপন্ন করতে নিশাদল লাগে কত, বা অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে 2 গুণ 53.5 গ্রাম। তাহলে আমাদের 56 এত লিটার। আচ্ছা, এখানে কত মোল সেটা বের করার আগে আমরা একটু N ইজ ইকুয়ালস টু PV ডিভাইডেড বাই RT এখান থেকে ভ্যালুটা বের করে নিয়ে আসে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 750 মিলিমিটারের চাপে যা আয়তনটা দিছে সেটার মূল সংখ্যাটা আগে বের করি। হ্যাঁ, সো এখানে P এর ভ্যালু হলো 750 মিলিমিটার এইচজি আছে। আমরা জানি যে 1 মিলিমিটার এইচজি সমান কত, 1 অ্যাটমসফিয়ার সমান কত, 760 মিলিমিটার এইচজি। সো 750কে 760 দ্বারা ভাগ দিলে অ্যাটমসফিয়ার ইউনিটে চলে যাবে। ভি আছে কত এখানে, 2.24 লিটার। টি আছে হলো 27 মানে 300 কেলভিন। আর এখানে আমরা আর এর ভ্যালুটা নিতে পারি 0.0821, এইটা হলো আমাদের লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে নিতে হবে, পার মোল পার কেলভিন। ওকে, সো এটা আমরা যদি এখানে বসাই, আমি এখানে আর লিখলাম না যেহেতু জায়গা ছোট, আমি ক্যালকুলেটারে ডিরেক্ট বসাইলাম 750 ভাগ 760, 750 ভাগ 760, এটা আপনারা মানে ডিরেক্ট এই ইকুয়েশনে বসাই দিবেন, এখান থেকে করে এনে বসানোর দরকার নেই, সময় বাঁচবে ইনশাল্লাহ। ভি এর ভ্যালু হলো 2.24 ডিভাইডেড বাই আর এর ভ্যালু 0.0821 ইন্টু টি এর ভ্যালু হলো 300। অলরাইট, এটা হলো আমাদের আসতেছে 0.0897 মোল। তাহলে আমাদের কত মোল তৈরি করতে হবে আমরা তো বুঝে গেছি, তাই না? সো উপরটা একটু ফাঁকা করে দেই। ওকে, তাহলে এখানে আমাদের রিয়াকশনটা আরেকবার লিখে নিচ্ছি। NH4Cl তার সাথে হলো ক্যালসিয়াম অক্সাইড, আমাদের CaCl2 তার সাথে হলো 2 মোল NH3 আর তার সাথে হলো পানি। সো এখানে আমরা দেখতেছিলাম কত, 2 মোল তৈরি করতে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে কত, 2 গুণ 53.5 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা মোল কতটুকু বের করলাম, এই যে নিচে এটা, তাহলে 0.0897 এত মোল তৈরি করতে এটা আমাদের কতটুকু লাগবে, ঐকিক নিয়ম 2 গুণ 53.5 গুণ 0.0897 ডিভাইডেড বাই 2। সো এটা আমরা যদি ক্যালকুলেটরে বসে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা হবে হলো 4.8 গ্রাম, 4.8 গ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি। 3.13 এর ক, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার এইচজি চাপে 2 লিটার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ NH3 গ্যাস ও ক্লোরিন গ্যাসের মধ্যে আমাদের বিক্রিয়া ঘটাতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি করাই, আমার মনে হয় এটা করাই দেওয়ার দরকার আছে। 3.13 এর খ, সেম টাইপের ম্যাথ। কথা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার এইচজি চাপে 2 লিটার ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন উৎপন্ন হবে। সো এটা আপনারা নিজেরা করবেন। অবশ্যই এখানে আমার রিয়াকশানটা একটু লেখায় দেওয়ার দরকার আছে, কারণ এটা হলো একটা স্পেশাল টাইপ অফ রিয়াকশান। ঠিক আছে, সো আমি এটা একটু মুছে নিই। অলরাইট, 3.13 এর খ। ঠিক আছে, তাহলে আমরা পটাশিয়াম আয়োডাইডের সাথে রিয়াকশন করতেছি ক্লোরিন Cl2, তাহলে এখানে কি তৈরি হবে, একটা হবে হলো আমাদের KCl
আর একটা হলো আমাদের তৈরি হবে এখানে আয়োডিন, ঠিক আছে। আচ্ছা, আরও একটা জিনিস তৈরি হবে, সেইটা হলো এখানে আমাদের দেখেন ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ বলছে, তার মানে এখানে ওয়াটার থাকবে, ঠিক আছে। মোস্ট অফলি এটা, তাও আমি একটু চেক করে নিচ্ছি। পটাশিয়াম কে আই, তার সাথে হলো Cl2 প্লাস হলো আমাদের H2O, KCl প্লাস H2 is equal to KClO3 প্লাস 6O3। আচ্ছা, সো এইটা হলো আমাদের রিয়াকশান। এইখানে আমাদের তৈরি হবে দুইটা ডিফারেন্ট জিনিস, একটা হলো আমাদের KClO3 আর একটা হলো আমাদের HCl, ঠিক আছে। সো আমরা যদি এটা একটু সমতা করি, ক্লোরিন আমাদের কয়টা লাগছে এখানে, একটা দুইটা, তার আগে একটু পানিটা হিসাব করি। এখানে হলো আমাদের তাহলে আমরা যদি এখানে ওয়াটার এখানে 3 টাইমস করি আর এখানে 6 টাইমস করি, KClO3 ব্যালেন্সড ইকুয়েশন, ওকে। তাহলে এখানে আমরা ওয়াটারের কাছে করব 3 অ্যান্ড HCl এ করব 6 অ্যান্ড ক্লোরিনকে যদি করতে হয় তাহলে এখানে আমরা 3 করব, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিয়াকশন, অলরাইট। তাহলে এই রিয়াকশানে আমাদের কি বলছে 27 ডিগ্রি সেলসিয়াস ও 750 মিলিমিটার ইজি চাপে 2 লিটার ক্লোরিন গ্যাসকে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে চালনা করলে কত গ্রাম আয়োডিন ফর্ম করবে। হ্যাঁ, ও আচ্ছা, দেখছো আমি কি করে ফেলছি, আমি পটাশিয়াম আয়োডের সাথে বিক্রিয়া করে KClO3 করে ফেলছি, যাকে আমি কারেকশন করে নিচ্ছি। আচ্ছা, রিয়াকশানটা তাহলে পানি ছাড়া হবে রিয়াকশান। ওকে, তাহলে আমি যেভাবে করতেছিলাম রিয়াকশানটা অ্যাকচুয়ালি ওরকম না, পানিটা অ্যাড হবে না। সো এখানে পটাশিয়াম আয়োডাইড তার সাথে Cl2, এখানে ফর্ম হবে হলো KCl, তার সাথে হলো আয়োডিন, অর্থাৎ প্রথম যেটা করছিলাম ওইটাই, বাট আমি ডিফারেন্টভাবে চিন্তা করছিলাম। KClO3 অনেক জায়গায় তৈরি হয়, সো ওইটা আর কি এখানে হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা আমরা যদি সমতা করি, এখানে আমাদের ক্লোরিন আয়োডিন দুইটা আছে, সো 2 দ্বারা গুণ করব, আর এখানেও আমাদের 2 দ্বারা গুণ করবো, ব্যাস আমাদের ঝামেলা শেষ। এরপর কি করতে হবে, তাহলে আমাদের ক্লোরিনের আয়তন বলে দিছে, আমাদের আয়োডিনের ভর বের করতে হবে। তাহলে আয়োডিনের মোলার ভর কত আপনারা বলেন তো? আয়োডিন মোলার ম্যাস, আয়োডিনের মোলার ভর কত? আয়োডিনের মোলার ভর হলো 127, মানে একটার ভর। সো এখানে হলো আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, 2 গুণ 127, এত গ্রাম, 127। তাহলে এত গ্রাম আয়োডিন আমাদের তৈরি হয় কত লিটার থেকে, কত মোল থেকে? যেহেতু এখানে আমাদের STP দেয় না, সো লিটার নেওয়া যাবে না, সো 1 মোল থেকে। দেখেন 1 মোল ক্লোরিন থেকে আয়োডিন তৈরি হয় 2 গুণ 127 গ্রাম। তাহলে ক্লোরিনের মোলটা আগে আমরা একটু বের করি, N = PV ডিভাইডেড বাই RT। এখানে P এর ভ্যালু হলো 750 আছে, সো 750কে 760 দ্বারা ভাগ দিলে অ্যাটমসফিয়ারে চলে যাবে। এরপরে T আছে 27 ডিগ্রি সেলসিয়াস, সো এটাকে 300 ক্যালভিনে নিয়ে যেতে হবে। আর V এর অ্যামাউন্ট আছে 2 লিটার, ঠিক আছে। আর এর ভ্যালু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, অলরাইট। সো আমরা যদি এখানে বসাই সব কিছু, আপনারা বসাবেন, আমি ক্যালকুলেটারে করে দিলাম। 750 ডিভাইডেড বাই 760 গুণ 2 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু টি হলো আমাদের 300 কেলভিন। ওকে, এটা চলে আসতেছে হলো 6.6 ইন্টু 10⁻³ আপনার কাছে একটু ফ্যানের আওয়াজ আসতেছে, সো একটু কষ্ট করেন। এত মোল, সো মোল সংখ্যা পাইলাম। এখন আমরা জাস্ট রৈখিক নিয়ম করব যে 1 মোল থেকে তৈরি হয় এত গ্রাম, তাহলে অর্থাৎ 6.6 ইন্টু 10⁻³ মোলস থেকে তৈরি হয় কতটুকু, 2 গুণ 127
গুণ 6.6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হলো আমাদের 1, মানে একই কথা আর কি। সো 2 গুণ 127 গুণ 6.6 ইন্টু 10⁻³ এটা করলে আমাদের আসতেছে হলো 1.67, এটা কি হলো, ওকে। সো এটা আসবে 1.67 গ্রাম অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখানেও আমাদের অ্যান্সার কত আছে, আচ্ছা অ্যান্সার কত সেখানে 2.20.36। আমি একবার একটু কারেকশন মানে চেক করে নিচ্ছি। ক্যালকুলেশনটা পি ছিল হলো 750 ভাগ 760 গুণ ভি ছিল 2 লিটার ডিভাইডেড বাই আর 0.0821 ইন্টু 300। আচ্ছা এইখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে মোলের সংখ্যাটা একটু কারেক্ট করে নেবেন, 0.08 মোল, ঠিক আছে। তাহলে এখানেও এটা হবে চেঞ্জ, এখানে এটা চেঞ্জ হবে 0.08, আর এটার দরকার নেই। সো এটা আমরা যদি করি অ্যান্সার গুণ 2 গুণ 127, এটা আসতেছে 20.35 গ্রামস, অর্থাৎ আমাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে এবার। তাহলে এটা শেষ, আমরা 3.14 এর কতে চলে যাচ্ছি। এখানে বলছে 22.5 গ্রাম চুনা পাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার এইচজি চাপে 2.53 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? তাহলে 3.14 এর আমি একটু ক্লিন করে নিই। ওকে, তাহলে 3.14 এরকম। দেখেন এখানে বিক্রিয়াটাকে সবার আগে লিখে নিতে হবে। চুনা পাথরে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, বিক্রিয়া করে তৈরি হবে কি CaCl2 প্লাস H2O প্লাস আমাদের কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি একটু সমতা করি, এখানে ক্লোরিন কয়টা? 2টা, ঠিক আছে। তাহলে ক্লোরিন 2টা হলো, ক্যালসিয়াম 1টা, কার্বন 1টা, অক্সিজেন 3টা, এখানে 2 আর 1 3, হাইড্রোজেন 3। ওকে, আমাদের সমতা হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্নে ছিল হলো 12.5 গ্রাম চুনা পাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার এইচজি চাপে 2.53 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল, ঠিক আছে। চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? তার মানে এখানে এই যে 12.5 গ্রাম, এখানে কতটুকু চুনা পাথর আছে এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের দেখেন এখানে আমাদের কত মোল? 1 মোল। 1 মোলের মোলার ভর কত? ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম। আর ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে? 1 মোল। তাহলে এই যে যেই পরিমাণ আমাদের কার্বন ডাইঅক্সাইড এখানে বলে দিছে, এইটা মোলে নিলে কত হবে সেটা আগে বের করতে হবে। সো N = PV ডিভাইডেড বাই RT। এখানে P এর ভ্যালু হলো কত? 750, সেম আগের টাইপের মতো 760 মিলিমিটার HG। V এর ভ্যালু হলো 2.53, জাস্ট উল্টা, ঠিক আছে। এরপরে V হলো 2.53, আর এর ভ্যালু তো আপনারা জানেন, আর লেখার দরকার নাই। T এর ভ্যালু কত? এখানে 37, তার মানে এখানে 310 কেলভিন হবে। এটা যদি আপনারা বসান, এখান থেকে একটা ভ্যালু আসবে, এটা আমি আর করলাম না, যেহেতু সেম টাইপের ম্যাথ রিপিট করার দরকার নাই। তাহলে দেখেন 1 মোল থেকে কত গ্রাম তৈরি হয়? আচ্ছা, এটা আমি একটু ক্যালকুলেটর বের করি, নাহলে আপনাদের মনে কনফিউশন থাকবে। P এর ভ্যালু হলো 750 ডিভাইডেড বাই 760 গুণ V হলো 2.53 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 310। এটা আসতেছে 0. আচ্ছা, বক্সে ধরবে না, 0.098 এত মোল, ঠিক আছে। তাহলে দেখেন 1 মোল তৈরির জন্য আমাদের লাগে কত? 100 গ্রাম। তাহলে এত মোলের জন্য কতটুকু লাগবে? জাস্ট উল্টা প্রসেসে করেন, 0.098 এর জন্য আমাদের কতটুকু লাগবে? 100 টাইমস 0.098, এটা করলেই হচ্ছে, তাই না? সো অ্যান্সার গুণ 100, এটা হচ্ছে 9.8 গ্রাম। ক্লিয়ার?
সো আমাদের চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু পাইলাম, এত গ্রাম। চুনাপাথর কতটুকু ছিল, 12.5 গ্রাম। ঠিক আছে, সো 12.5 গ্রাম। এখন যদি বলে চুনাপাথরে কত শতাংশ ক্যালসিয়াম কার্বনেট আছে, সো আমরা পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট যদি বের করতে চাই, কতটুকু আছে, 9.8। কতর মধ্যে আছে, 12.5। পার্সেন্টেজে চাইছে, এই জন্য 100। সেইটা যদি করি, যে অ্যান্সারটা হবে সেইটাই কিন্তু আমাদের পার্সেন্টেজে চলে আসবে। সো এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার মতো আরও কমপ্লেক্স হতে পারে, বাট এইটার থেকে আর কি স্টার্টিং। আচ্ছা, তাহলে আমরা পরেরটা চলে যাই। ওকে, তাহলে 14 খতে বলছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কি পরিমাণ কস্টিক সোডা প্রয়োজন। তার লাগে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে কস্টিক সোডার সংকেত জানেন, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় আমরা তৈরি করব কি, Na2CO3। ঠিক আছে, সো দুইটা ধাপে এই রিয়াকশনটা হবে, মানে এই ম্যাথটা হবে। এটা হলো এবার খ। ওকে, সবার আগে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এটাকে আগে উত্তপ্ত করেন, ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করবে, তার সাথে হলো কার্বন ডাইঅক্সাইড। রাইট, সো ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এবার কার্বন ডাইঅক্সাইডের সাথে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অনেকে ভুলে যায়। সো এটার সাথে আমাদের যদি এটা বিক্রিয়া করাই, আমাদের তৈরি হবে কি, Na2CO3। ঠিক আছে, আচ্ছা, তার সাথে আমাদের কি তৈরি হবে, পানি তৈরি হবে। এটা যদি আমি একটু সমতা করি, সোডিয়াম লাগছে 2টা, হাইড্রোজেন কয়টা আছে, এখানে 2টা, এখানে 2টা, কার্বন আছে কয়টা, 1টা, অক্সিজেন আছে 2, আর এখানে 2, তাহলে 3 আর 1 4। ওকে, সমতা হয়েছে। তাহলে আমাদের সবার আগে কি বের করতে হবে, চুনাপাথর থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু তৈরি হচ্ছে, তাই না। সো দেখেন, চুনাপাথর আমাদের 100 গ্রাম ছিল, 1 মোল মানে 100 গ্রাম, আর এটা কত হচ্ছে, 1 মোল। তাহলে 100 গ্রাম থেকে যদি 1 মোল হয়, আমাদের কতটুকু বলছে এখানে প্রশ্নে, দেখেন 20 গ্রাম। সো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু হবে, ঐকিক নিয়ম 1 গুণ 20 ভাগ 100। ঠিক আছে, এইটা হবে হলো আমাদের 0.2 গ্রাম, সরি 2 মোল। আচ্ছা, এবার দেখেন নিচের যে রিয়াকশান, এখানে 1 মোলের সাথে আমাদের কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বলেন তো। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত, সোডিয়াম 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, এটা হলো 40। সো 2 গুণ 40 গ্রাম, এতটুকু কিন্তু আমাদের বিক্রিয়া করে। তাহলে 1 মোলের সাথে যদি 40 গ্রাম, 2 গুণ 40 গ্রাম বিক্রিয়া করে, তাহলে এত মোলের সাথে কত বিক্রিয়া করবে, 1 মোল। আমি একটু ডিটেলসে লিখি, আপনারা অনেকে ভয় পাতেন যে এত শর্টে ম্যাথ করতেছে ভাই। আসলে আমি তো, আমার কাছে তো অনেক ম্যাথস, আমি যদি প্রত্যেকটা ম্যাথ বাংলা লিখে ডিটেলসে লিখে করাই, আমার ক্লাস কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, আলটিমেটলি আপনাদের এটা দেখতে কষ্ট হবে। সো আমি একটু শর্টে করলে আপনারা যখন পরীক্ষায় করবেন একটু লিখে করবেন। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মোলের সাথে বা কত গ্রামের সাথে, 2 গুণ 40 গ্রামের সাথে। ঠিক আছে, তাহলে 0.2 মোল কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের কত লাগবে, 2 গুণ 40 গুণ 0.2। ওকে, সো এটা ক্যালকুলেটারে বসান, 2 গুণ 40 গুণ 0.2, এটা আসতেছে 16 গ্রাম। ঠিক আছে, সো আমাদের এই যে অ্যান্সার কিন্তু আমাদের মিলছে। 3.14 এর গ, চুনাপাথরের একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে, 1 লিটার মোলার কস্টিক সোডার দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, তা উৎপন্ন করতে কী পরিমাণ চুনাপাথর প্রয়োজন হবে। আচ্ছা, এই ম্যাথটা আমি চাইছি যে করে দিবে না, কিন্তু ম্যাথটা দেখে মনে হচ্ছে যে না, এটা একটু কমপ্লেক্স, আপনারা অনেকে পারবেন না, সেটা আমার করে দেওয়া উচিত। যাই হোক, আমি করে দিব। আচ্ছা, এটা হলো গ নাম্বার। তাহলে আমাদের আলটিমেটলি বের করতে হবে কি,
চুনাপাথরের পরিমাণ। চুনাপাথর কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে আগে আমাদের কার্বন ডাইঅক্সাইডে যাইতে হবে। উত্তপ্ত করলাম ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এবার কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা কি বিক্রিয়া করতেছি? কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে আমাদের কি তৈরি হবে? Na2CO3, সোডিয়াম কার্বনেট। তাহলে আমি যদি একটু সমতা করি, এখানে 2টা, এখানে 2টা, হ্যাঁ, বাকি সব কিছু ঠিক আছে। আর 1 মোল পানি। ওকে, তাহলে আমাদের প্রশ্ন ছিল চুনাপাথরের নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে 1 লিটার মোলার কস্টিক সোডা। ঠিক আছে, 1 লিটার মোলার কস্টিক সোডা। তাহলে এটার ভলিউম হলো 1 লিটার এবং মোলার কস্টিক সোডা মানে কি? ঘনমাত্রা 1 মোলার। ঠিক আছে, মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে তা উৎপন্ন করতে কি পরিমাণ চুনাপাথর লাগবে। তাহলে এবার আমাদের এই যে NaOH এইটার ঘনমাত্রা আয়তন বলে দিছে। এইখান থেকে এবার আমাদের কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে। সেই কার্বন ডাইঅক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেটটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আপনার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কত মোল? 1 মোল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যাটা আগে একটু বের করি। N=VS। এখানে ভলিউম কত বলছে কস্টিক সোডা দ্রবণের? 1 লিটার। ঘনমাত্রা কত বলছে? 1 মোলার। তাহলে এটা কত হচ্ছে? 1 লিটার গুণ 1 মোলার, অর্থাৎ 1 মোল। ঠিক আছে, সো 2 মোল থেকে যদি হয় 1 মোল, তাহলে এই 1 মোল থেকে কত হবে? অর্ধেক, 0.5 মোল। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কতটুকু পাওয়া যাচ্ছে সেটা আমরা বের করছি। ঠিক আছে, এবার এই সাইডে দেখেন কার্বন ডাইঅক্সাইড উপরের রিয়াকশানে 1 মোল তৈরি হওয়ার জন্য ক্যালসিয়াম কার্বনেট কতটুকু লাগে? 100 গ্রাম। আমি নিচে একটু সুন্দর করে লিখি, হ্যাঁ। 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরির জন্য ক্যালসিয়াম কার্বনেট কতটুকু লাগে? CaCO3 1 মোল লাগে, মানে 100 গ্রাম মোলার ভরে নিলে। তাহলে আমাদের 0.5 মোলের জন্য মানে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে? জাস্ট অর্ধেক, 50 গ্রাম, তাই না? সো আমাদের ক্যালসিয়াম কার্বনেট আলটিমেটলি কতটুকু লাগতেছে? 50 গ্রাম। এবার আমাদের বলছে চুনাপাথর কত লাগবে, তাই না? সো চুনাপাথর কতটুকু লাগবে বলেন তো? আমাদের পার্সেন্টেজ বলে দিছে, চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে 60%। তার মানে টোটাল যদি 100 গ্রাম চুনাপাথর নিই, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু? 60 গ্রাম। অর্থাৎ 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রাপ্তির জন্য চুনা পাথর লাগবে কতটুকু? চুনা পাথর লাগবে কতটুকু? 100 গ্রাম, তাই না? 60%, তার মানে 100 গ্রাম চুনা পাথর নিলে আমরা 60 গ্রাম পাবো। এবার আমি উল্টা করতেছি যে 60 গ্রামের জন্য আমাদের লাগবে 100 গ্রাম। তাহলে 50 গ্রামের জন্য আমাদের কতটুকু লাগবে? 100 × 50 / 60। সো এটা ক্যালকুলেটারে বসান, 100 × 50 / 60। ওকে, এটা আমাদের আসতেছে 83.33 গ্রাম। এটা হলো আমাদের চুনাপাথর, এতটুকু লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরেরটায় চলে যাচ্ছি। 3.3 আমাদের শেষ হলো, 3.4 আমরা আজকে কিন্তু 3.6 পর্যন্ত করবো ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন। দেখেন এখানে আমাদের কি বলছে, শিক্ষার্থী নিজে করে 3.6 উৎপাদ গ্যাসের ভর ও আয়তন বৃদ্ধিকে আমরা দ্রুত ইনশাল্লাহ করবো। 3.15 সংস্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের বেলায় সালফার বার্নারে সালফার দহনে SO2 গ্যাস প্রস্তুত করা হয়। এরপরে 300 কেজি বিশুদ্ধ সালফার থেকে কি পরিমাণ SO2 উৎপন্ন হবে ও SaO2-তে ভর ও আয়তন, SATP-তে ভর ও আয়তন বের করো। আচ্ছা, তাহলে এটা আমরা কীভাবে করতে পারি বলেন তো? প্রথমে আমাদের রিয়াকশনটা দেখতে হবে। বলছে যে সালফার বার্নারে সালফার দহন, তাহলে সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া, দহন মানে কি? অক্সিজেন। কি তৈরি হচ্ছে? SO2। ওকে, তাহলে প্রস্তুত করতে আমাদের প্রস্তুত হয়। তাহলে 300 কেজি বিশুদ্ধ সালফার থেকে কি পরিমাণ SO2 উৎপন্ন হবে? তাহলে আগে এখানে দেখেন সালফার কয় মোল বিক্রিয়া করতেছে? 1 মোল। এটা কিন্তু সমতা করাই আছে। 1 মোলের ভর কত? 22 গ্রাম। ওকে, সো 22 গ্রাম থেকে আমাদের SATP-তে কয় মোল তৈরি হচ্ছে? 1 মোল। 1 মোলের জন্য SATP স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আর প্রেশার, এটা আমি কত মোল মুখস্থ রাখতে বলছিলাম? 24.789 বা 24.78 বা 24.8, যেভাবে আপনারা লেখেন, 1 লিটার। তাহলে আমাদের 300 কেজি থেকে 300 কেজি যেহেতু আছে, এটাকে 10⁻³ গুণ করলে এটা গ্রামে চলে আসবে। এখান থেকে কত লাগবে? 24.78 গুণ 300 × 10⁻³ / 32।
আচ্ছা, আমাকে কেউ একটু কল দিচ্ছে, দাঁড়ান। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে আমি কল দিচ্ছি, দাঁড়াও। ওকে, সো এটা আপনার একটু ক্যালকুলেটারে বসান। 24.78 গুণ 300 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 32। ওকে, এইটা আসবে হলো 2.32 ইন্টু 10⁻1 2 3 4 5 এত লিটার। ক্লিয়ার? এটা হলো আমাদের এসএটিপিতে, মনে থাকে জান। সো গেল পরেরটা দেখেন 3.16। পরীক্ষাগারে জিঙ্ক ও লঘু H2SO4 অ্যাসিডের বিক্রিয়ায় H2 গ্যাস প্রস্তুত করা হয়। 200 গ্রাম জিঙ্ক থেকে কি পরিমাণ H2 গ্যাস উৎপন্ন হবে? 1 অ্যাটমসফিয়ার ও 20 ডিগ্রি সেলসিয়াসের ভর ও আয়তনে, 20 ডিগ্রি সেলসিয়াসে ভর ও আয়তনে বের করো। তাহলে এটা আমার কি করাই দেওয়া লাগবে? আমার মনে হয় না, এটা আপনি একটু নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে 3.17 ক্যালসিয়াম কার্বাইড CaC2A পানির বিক্রিয়ায় পরীক্ষাগারে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয়। 500 গ্রাম CaC2 থেকে উৎপন্ন অ্যাসিটিলিনের ভর ও এসটিপিতে আয়তন বের করো। অ্যাসিটিলিন মানে কি? ইথাইন C2H2। জৈব যৌগ করছেন আপনারা? জৈব যৌগের রিয়াকশন যদি জানেন তাহলে এই ম্যাথটা আপনারা ইনশাল্লাহ করতে পারবেন, আর যদি নাও জানেন তাও অসুবিধা নেই, আমি তো করাই দিচ্ছি। 3.17 তাহলে CaC2 এটার একটা মানে এটার ডিটেলস কীভাবে রিয়াকশনটা হচ্ছে, বন্ডিংটা কীভাবে ভেঙে আবার নতুন বন্ডিং ফর্ম করতেছে। আমি যখন জৈব যৌগ করি তখন এটা একদম স্ট্রাকচার এঁকে বোঝাই, বাট এখন তো এটার সুযোগ নাই। সো ওইটা যখন যদি কোনো দিন করানোর সুযোগ হয় তখন ইনশাল্লাহ দেখাবো। এটার সাথে পানির বিক্রিয়ায় ফর্ম করবে হলো HC ট্রিপল বন্ড CH, তাও একটু ভেঙে দেখাই। আর হলো আমাদের কি ফর্ম করবে? ক্যালসিয়াম অক্সাইড, মোস্ট প্রবাবলি ক্যালসিয়াম অক্সাইড, দুইটা, হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে বলা হয়েছে? ক্যালসিয়াম কার্বনেটে আমাদের ক্যালসিয়াম কার্বাইডের 500 গ্রাম, এটা বলে দিছে। অ্যাসিটিলিনের ভর বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্যালসিয়াম কার্বাইডের মোলার ভরটা একটু বের করে নিই। ক্যালসিয়াম 40 যোগ 12 গুণ 2, এটা হলো আমাদের 64 এক মোলের জন্য, সমতা করাই আছে। 64 গ্রাম থেকে এইটা কতটুকু হচ্ছে? 1 মোল। মোল সংখ্যাটা বের করে নিই। হ্যাঁ, তাহলে 500 গ্রাম থেকে কত হবে? 500 গ্রাম থেকে 1 গুণ 500 ডিভাইডেড বাই 64, এটা হচ্ছে হলো 500 ভাগ 64, 7.81 মোলস, ঠিক আছে? এবার আমরা জাস্ট মোল সংখ্যা জানলে বাকি সব কিছু জানি। N = কি? W ডিভাইডেড বাই M। তারপরে কি লেখা যায়? এসটিপি চাইছে না, V of STP ডিভাইডেড বাই 22.4। সো আমরা এখান থেকে ভরও বের করতে পারবো আর এসটিপিতে আয়তনও বের করতে পারবো, মোলার ভর যদি জানি। সো প্রথমে এটা নেবেন, তারপরে এটা নেবেন। এটা নিলে আমরা W বের করতে পারবো, এটা নিয়ে আমরা V of STP আয়তন বের করতে পারবো। আশা করি এটুকু আপনারা ইনশাল্লাহ পারবেন। সো তারপরেরটায় চলে যাচ্ছি, এটা একটু মুছে নেই। অলরাইট, 3.18 কতে বলা হয়েছে 5 গ্রাম KClO3 সম্পূর্ণরূপে বিয়োজিত করে অক্সিজেন গ্যাসের ভর এসটিপিতে বের করে। এটা সিম টাইপের ম্যাথ করানো হয়েছে, আমি এটা করাই দিব না, ঠিক আছে? জাস্ট বিক্রিয়া তো আপনারা জানেন, এর আগে লেখাইছে। 3.18 খতে বলা হয়েছে পটাশিয়াম ক্লোরেট মানে KClO3, সেম রিয়াকশন। হ্যাঁ, এটা থেকে আমাদের অক্সিজেন তৈরি হবে আর KCl তৈরি হবে, মানে এই যে 3.18 আর ক আর খ সেম রিয়াকশন। এক্ষেত্রে 5 গ্রাম এ যৌগটা তাহলে কি হচ্ছে? এ যৌগটা হচ্ছে অক্সিজেন, আর পটাশিয়াম ক্লোরেট মানে KClO3। তাহলে এখান থেকে আমাদের 5 গ্রাম এ যৌগ উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়ক মানে KClO3 প্রয়োজন হবে? ওকে, এটা নিজেরা করবেন। 3.19 ক পরীক্ষাগারে নিশাদল ও কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড এর বিক্রিয়ায় NH3 গ্যাস প্রস্তুত হয়। 25 গ্রাম NH4Cl এর সাথে অধিক পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে মিশ্রণটি উত্তপ্ত করলে উত্তপ্ত গ্যাসের আয়তন ও এসএটিপিতে আয়তন ও ভর এসএটিপিতে নির্ণয় করো। সো এই সেম টাইপের ওই যে নিশাদলের ম্যাথ একটু আগে করানো হয়েছে। 3.19 খ পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেট KClO3 এর সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 মিশিয়ে ওই মিশ্রণকে উত্তপ্ত করলে O2 গ্যাস উৎপন্ন হয়। 10 গ্রাম KClO3 এর সাথে অল্প MnO2 মিশিয়ে উত্তপ্ত করলে
20 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন ও ভর গণনা করো। দেখেন এই যে KClO3 এর যে বিক্রিয়া, এর সাথে MnO2 দিলেও সেম বিক্রিয়া হবে, এটা জাস্ট প্রভাবক হিসেবে ইউজ করবে। সো আমি রিয়াকশানটা লিখে দিই, 3.19 এর এটা হলো খ। সো KClO3 এটাকে যদি উত্তপ্ত করা হয়, এখানে তৈরি হবে KCl, তার সাথে হলো অক্সিজেন, আর প্রভাবক হিসাবে MnO2 এখানে কাজ করবে। সো এইটার কোনো মানে আমাদের রিয়াকশনে হিসাব নিকাশ নাই। এর আগের ম্যাথগুলো যদি পারেন, এটাও আপনারা ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, এই ম্যাথটা দেখে অনেকে ভয় পেয়ে যায় যে আল্লাহ আমি তো MnO2-র সাথে KClO3 রিয়াকশন পারি না, আমি তো এমনি KClO3 রিয়াকশন পারি। সো ভয়ের কিছু নেই। আচ্ছা, তারপরে আমরা 3.19 গ করি। পরীক্ষাগারে গাঢ় HCl ও MnO2 এর মিশ্রণকে উত্তপ্ত করলে Cl2 গ্যাস প্রস্তুত হয়। 10 গ্রাম MnO2 এর সাথে গাঢ় HCl অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন ক্লোরিন গ্যাসের আয়তন ও ACTPতে। সেম কনসেপ্টের ম্যাথ, আমি শুধু আপনাকে রিয়াকশানটা একটু বের করে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে হলো MnO2 তার সাথে হলো HCl। আচ্ছা, রিয়াকশানটা হবে এরকম, 3. কত এটা গ নাম্বারে MnO2 তার সাথে হলো 4HCl, এটা আমাদের তৈরি হবে হলো MnCl2, তার সাথে হলো ক্লোরিন গ্যাস। সো আমাদের এই যে ক্লোরিন আর কার সম্পর্ক দেওয়া আছে, MnO2 এর ভর দিয়ে দিছে 10 গ্রাম। সো এটার ভর দেওয়া আছে STPতে, এইটার যে ACTPতে জাস্ট এটার ভলিউমটা বের করবেন। সো সেম কনসেপ্টের ম্যাথ আগে অনেকগুলো করাই দিছি আমি। ঠিক আছে, এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে পরীক্ষাগারে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ও HCl অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে গাঢ় HCl অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন ভর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ারে বের করো। জাস্ট আমাদের এই যে ওটারে কী বলে, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করে নেবেন ঐকিক নিয়ম করে। এরপরে N=W/m দিয়ে ভর বের করতে পারবেন, আবার PV/RT দিয়ে আমাদের এখানে আয়তন বের করতে পারবেন 20 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেসারে। সো এখানে আর কি আমাদের আর করানোর কিছু নাই। এরপরে আমরা চলে যাচ্ছি সীমিত বিক্রিয়ক। এটাকে কি বলা হয় বলুন তো, আমরা 9-10 করে আসছি লিমিটিং বিক্রিয়ক, তাই না? সো লিমিটিং বিক্রিয়কটা আমরা শুরু করি। দেখেন এখানে বলছে 3.20-এ মিথেন ও অক্সিজেনের মিশ্রণের দহনে কার্বন ডাইঅক্সাইডে পানি বাষ্প পাওয়া যায়। 2 গ্রাম মিথেন এবং 4 গ্রাম অক্সিজেন মিশ্রণের দহনে উৎপন্ন সর্বোচ্চ পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর ও SATPতে আয়তন বের করো। সো এইটা আমি জাস্ট 1-2টা করাই দিলে বাকিগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, 3.2, এবার নিচ থেকে শুরু করি। হ্যাঁ, তখন তো ওই সাইড থেকে করতেছিলাম, নিচে ফাঁকা আছে। সো দেখেন, অলরাইট, তাহলে মিথেন CH4 এটার সাথে আমি যদি অক্সিজেন মিক্স করে দহন ঘটাই, আচ্ছা দহনে তো আর তাপ দেওয়া লাগে না, তাপ উৎপন্ন হয়, তৈরি হবে কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি। সো এখানে আমাদের মিথেনের ভর বলে দিছে। মিথেনের মোলার ভর কত বলেন তো? মিথেনের মোলার ভর মনে আছে? আচ্ছা, মোলার ভর লাগবে না, আমরা হলো মোল সংখ্যা হিসাব করি। হ্যাঁ, মোল সংখ্যা এখানে কত, আমরা যদি সমতা করে নিই, সমতা কেটা করা আছে, অক্সিজেন 2টা আছে, এখানে আছে আমাদের অক্সিজেন 3টা, হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে 4টা। সো আমি 2 দ্বারা গুণ করি, চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দুগুণে 4টা হচ্ছে। তাহলে আমাদের অক্সিজেন এখন কয়টা হচ্ছে, 2টা এই পাশে, আর এই পাশে হলো 4টা। তাহলে এইটা পাশে আমি 2 দ্বারা গুণ করি, 2 মোল অক্সিজেন। অলরাইট, তাহলে দেখেন আমাদের 1 মোল মিথেন, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে নিচে লিখতেছি তো এই জন্য আর কি টাচ লেগে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, আমি এটা সাইডেই লিখি, তাহলে এই যে সমস্যাগুলো হবে না আশা করি ইনশাআল্লাহ। 3.20 আচ্ছা, সো মিথেন ছিল CH4, তার সাথে হলো অক্সিজেন, তৈরি হয়েছিল কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এটা আমাদের ছিল হলো 2, আর এখানে হলো 2 মোল। তাহলে দেখেন 1 মোল মিথেন
আর মিশ্রণে 2 গ্রাম। 1 মোল মিথেন কয় মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? 2 মোল অক্সিজেনের সাথে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাদেরকে এই যে মিথেন বলে দিছে 2 গ্রাম, অক্সিজেন বলে দিছে 4 গ্রাম, এখানে মোলটা একটু বের করি। NOCH4 এটা কি? W ডিভাইডেড বাই M। W কত? 2 গ্রাম। M কত? কার্বনের 12 আর 4 কত? 16। সো এটা যদি করি 2/16 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.125 এত মোল, 125 মোল। আচ্ছা, আর N অফ অক্সিজেন এটা যদি করি W বাই M, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 4 গ্রাম আর 16 দুগুণে 32। ওকে, তাহলে 4 ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়ালস টু 0.125 মোল। ওকে, তাহলে দেখেন আমাদের মিথেন কতটুকু আছে? 0.125। অক্সিজেন কতটুকু আছে? 0.125। দুইটাই সেম অ্যামাউন্টে আছে, বাট আমরা বিক্রিয়ার থেকে দেখতেছি যে 1 মোল সবসময় 2 মোলের সাথে বিক্রিয়া করে, তাই না? তাহলে এখানে মিথেন আমি যদি 0.125 মোল নিই, তাহলে এইটা কয় মোলের সাথে বিক্রিয়া করবে? এই দ্বিগুণের সাথে, 2 গুণ 0.125। কিন্তু আমাদের অক্সিজেন আছে কতটুকু? শুধু 0.125, মানে যা দরকার তার অর্ধেক আছে। বুঝতে পারছেন? যা দরকার তার হলো অর্ধেক আছে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেনটা পুরোটুকু শেষ হয়ে যাবে, কারণ এটা প্রয়োজনের থেকে কম আছে। সো এটা বিক্রিয়া করে সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং মিথেনটা আমাদের কিছু থেকে যাবে। অর্থাৎ আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ককে, সীমিত বিক্রিয়ক হলো অক্সিজেন। আশা করি বোঝাতে পারছি। তাহলে এখানে আমাদের বিক্রিয়াটা কন্ট্রোল করবে কে? অক্সিজেন। অক্সিজেন শেষ হয়ে গেছে তো বিক্রিয়া শেষ, মিথেন আমাদের এক্সট্রা থেকে যাবে। তাহলে এই বিক্রিয়ায় উৎপাদ কতটুকু তৈরি হবে, বেশি হবে না কম হবে, এটা কার উপরে ডিপেন্ড করবে? অক্সিজেনের উপরে। অক্সিজেন থেকে আমরা এবার হিসাব করব, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে বলছে এসএটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন এবং এটার ভর। তাহলে 2 মোল অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কত মোল? 1 মোল। তাহলে আমাদের এখানে অক্সিজেন আছে কত? 0.125। এত মোল থেকে তৈরি হবে কত? 0.125 ডিভাইডেড বাই 2, এটার অর্ধেক। সো এটা করলে 0.125 বাই 2, 0.0625 এত মোল। সো আমরা কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করছি। এবার আমরা জানি কি N ইজ ইকুয়ালস টু আপনার হলো W ডিভাইডেড বাই M ইজ ইকুয়ালস টু এসএটিপির ক্ষেত্রে V অফ এসএটিপি ডিভাইডেড বাই 24.789। জাস্ট প্রথমবারে এই দুইটা নেবেন, তাহলে আমরা W বের করতে পারবো। আর এরপরে হলো প্রথমটা আর এই লাস্টেরটা নেবেন, তাহলে আমরা V অফ এসএটিপি বের করতে পারবো। আচ্ছা, পরেরটা দেখি। এখানে আমাদের লোহা ও স্টিমের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 450 গ্রাম আয়রন ও 150 গ্রাম পানি থেকে উৎপন্ন স্টিমের মধ্যে বিক্রিয়া উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ গ্রামে ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিটার এককে বের কর। তার মানে এইখানেও আমাদের আয়রন এবং পানি, এই যে দুইটা বিক্রিয়া করবে, বিক্রিয়া তো আমি আগে দেখাইছি, সো সেম বিক্রিয়া আরেকবার লিখবো না। তৈরি হবে কি? Fe3O4 আর হাইড্রোজেন। সো এইখান থেকে প্রথমে আমাদের দেখতে হবে যে কয় মোল আয়রন কয় মোল পানির সাথে বিক্রিয়া করে। এরপরে এই 450 গ্রামকে মোলে নিতে হবে, 150 গ্রাম পানিকে মোলে নিতে হবে। তারপরে আমাদের ওই দুইটা হিসাব করে দেখতে হবে যে এত গ্রাম আয়রন কত গ্রাম পানির সাথে বিক্রিয়া করে। পানি যদি অতটুকু থাকে তাহলে তো ভালো, কিন্তু পানি যদি কম থাকে তাহলে পানিটা হবে লিমিটিং বিক্রিয়ক। এরপরে পানির সাপেক্ষে আমরা হলো হাইড্রোজেনের মোল সংখ্যা হিসাব করব। এরপরে সেইটার আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিটারে আয়তন বের করতে পারবো, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। গ্রামেও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিটারে। এখানে আমাদের চাপটা বলে দেয় না, সো চাপটা যদি না বলে চাপটাকে আপনারা 1 অ্যাটমসফিয়ার ধরে নিতে পারেন। 3.22 22-এর কতে বলছে কি 0.02 গ্রাম ক্যালসিয়াম ও 2.02 গ্রাম হাইড্রোজেন গ্যাসের একটি মিশ্রণকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। সেম টাইপের ম্যাথ, দুইটার মোল সংখ্যা বের করে
মানে কম্পেয়ার করে দেখবেন যে কোনটা আগে শেষ হয়ে যাচ্ছে, সেইটা থেকে বাকি জিনিসগুলো হিসাব করবেন। 3.22-এর খতে বলছে 24.5 গ্রাম KClO3-কে উত্তপ্ত করে প্রাপ্ত অক্সিজেন গ্যাসকে 10 গ্রাম বিশুদ্ধ ও উত্তপ্ত কার্বনের উপর দিয়ে চালনা করা হলো এর ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 27°C ও 750 মিলিমিটার Hg চাপে কত। সো এটা জাস্ট দুইটা ধাপ মিলাই দিছে। প্রথমে আপনাকে KClO3-কে উত্তপ্ত করে প্রাপ্ত অক্সিজেন গ্যাস, সেই অক্সিজেন গ্যাসকে 10 গ্রাম বিশুদ্ধ ও উত্তপ্ত কার্বনের উপর দিয়ে চালাইতে হবে। সো আপনি 24.5 গ্রাম থেকে, আচ্ছা আমার পেনের চার্জ শেষের দিকে একটু চেক করে নিচ্ছি, 5% আছে। ওকে, আমি চার্জারটা একটু ইনপুট দিয়ে নিই। আপনার লাইনে থাকেন। অলরাইট, সো যেখানে ছিলাম যে প্রথমে KClO3 থেকে অক্সিজেন বের করতে হবে। 24.5 গ্রাম থেকে কতটুকু অক্সিজেন তৈরি হয় এটা তো আপনারা বের করতে পারবেন। এবার এই অক্সিজেনের সাথে কার্বনের বিক্রিয়া ঘটাইতে হবে। তাহলে এই দ্বিতীয় রিয়াকশান থেকে আমি একটু বিক্রিয়াটা লিখি। হ্যাঁ, তাহলে এখানে আমি এই সাইডে লিখতেছি 3.22, এটা হলো খ। সো অক্সিজেনের পরিমাণ আপনারা বের করবেন। এরপর এই অক্সিজেনের সাথে কার্বনের বিক্রিয়া হবে, তৈরি হবে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে অক্সিজেনের একটা ভর থাকবে, আবার কার্বনের ভর বলে দিছে যে 10 গ্রাম বিশুদ্ধ উত্তপ্ত কার্বন। সো এটা হলো 10 গ্রাম। তাহলে এটারও একটা ভর থাকবে, এটারও একটা ভর থাকবে। তার মানে আলটিমেটলি বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কী হবে সেটা আপনাকে এখানে এটার মূল সংখ্যা বের করতে হবে, এটার মূল সংখ্যা বের করতে হবে। তো বের করে কম্পেয়ার করে দেখতে হবে যে কোনটা এক্সট্রা থাকবে, কোনটা শেষ হয়ে যাবে। যেটা শেষ হয়ে যাবে সেইটার সাপেক্ষে এই কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা বের করবেন। এরপরে N=PV/RT দিয়ে আপনারা এটার আয়তন বের করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। তারপরে যদি না বোঝেন আমাদের গ্রুপে আপনারা পোস্ট করবেন ছবি সহ, সমাধান ইনশাল্লাহ করে দেওয়া হবে। 3.6 আমরা সর্বশেষ যে পার্ট সেটা আমরা চলে আসছি। আমাদের ক্লাস অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে, তারপরে আর হয়তো আমাদের 15-20 মিনিট ইনশাল্লাহ লাগবে। সো দেখেন 3.6-এ দ্রবের মোল সংখ্যা ভিত্তিক মোলার ঘনমাত্রা সমান আমরা জানি দ্রবের মোল এককে ভর ডিভাইডেড বাই লিটার এককে আয়তন। আচ্ছা, তাহলে 3.23-এর কতে বলা হয়েছে নিচের দ্রবের মোল সংখ্যা বের করো। তাহলে এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার এবং আয়তন বলা আছে 125 মিলিলিটার। তাহলে এটা আমরা এখানেই করে দিই। হ্যাঁ, N= আমরা কি জানি V/S। তাহলে ভিটাকে আমাদের কোন এককে নিতে হবে, 125 মিলিলিটার আছে, মিলিলিটার থেকে লিটারে নিতে হবে। তাহলে আমরা মিলিলিটার থেকে লিটার নিই 1000 দ্বারা ভাগ করে, বা 10⁻³ দ্বারা ভাগ করে, বা 10⁻³ যদি উপরে নিয়ে আসেন গুণ করে, ব্যাস। এরপর এখানে বসায় দিবেন, এটা কোন এককে চলে আসবে, মোল এককে চলে আসবে। তারপরেরটাও সেম 2 এখানে আছে 2.5 মোলার H2SO4-এর 650 মিলিলিটার, সিমিলার টাইপের। নিচের দ্রবের গ্রাম পরিমাণে কত প্রয়োজন হবে। আচ্ছা, এবার ভর বের করতে বলছি। তাহলে ভর কি জন্য বের করব আমরা, 1.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 500 ml দ্রবণ তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা যদি এটা করতে চাই, আমাদের N= আমরা জানি কি, N= এই সাইডে দেখেন W/M =VS। ঠিক আছে, এটা আমি একটু লিখে নিই নাম্বারটা 3.23 এর খ। আচ্ছা, তাহলে এখানে আমাদের N=W/M × VS। এখানে Wটা আমাদেরকে বের করতে হবে ভর, এমটা আমরা জানি, এমটা কত সোডিয়াম হাইড্রোক্সাইডের 40। ওয়াইফাই কি অফ হয়ে গেছে? ওয়াইফাই চালু আছে আর এটা তো চার্জ হচ্ছে। আচ্ছা, দেখি তো
তাহলে আমরা যেটা করতেছিলাম m ইজ ইকুয়ালস টু 40, v ইজ ইকুয়ালস টু আমাদের কত 500 মিলিলিটার, সো 500 ভাগ 1000 অর্থাৎ 0.5 লিটার। এসটা কত আছে 0.15 মোলার। সো আমাদের এখানে এই দুইটাকে আমরা নিব, w ইজ ইকুয়ালস টু m ইন্টু v ইন্টু s। m এর ভ্যালু কত 40, v এর ভ্যালু কত 0.5 ইন্টু s হলো 0.15। সো এটা যদি আমরা করি এখানে চলে আসবে হলো 25 গ্রাম, ঠিক আছে। সো এইভাবে বাকি ম্যাথগুলো আমরা করে ফেলতে পারি। এই যে পরেরটা দেখেন কি বলছে, 0.25 মোলার গ্লুকোজ এর 1.5 লিটার দ্রবণ, এটা ভর বের করতে হবে। মোলার ভরটা আপনারা এই যেগুলো এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের মোলার ভর মানে পারমাণবিক ভরগুলো গুণ করে যোগ করলে পেয়ে যাবেন। 3 নম্বরে বলা আছে 0.01 মোলার KMnO4 এর 250 ml, তারপর আছে 0.101 মোলার FeSO4 এর 500 ml দ্রবণ। এরপরে সমস্যা 3.24 ক, এখানে বলছে কি 18.4 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। সেম ম্যাথ। 3.24 খ, এখানে বলছে 200 মিলিলিটার 0.2 মোলার ঘনমাত্রার MOH দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম MOH প্রয়োজন হবে। m এর পারমাণবিক ভর বলে দিছে 39, ঠিক আছে। সো সেম। 3.25 কয় বলছে 250 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, ওই দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা বের করতে বলছে। সো আগে আমরা এখান থেকে কি বের করতাম, এই যে এই দুইটা থেকে আমরা ডাব্লু বের করছি, এবার আমাদের ডাব্লু বলে দিছে এস বের করতে হবে। এটাকে কোথায় দিতে হবে, জাস্ট এবার এসটাকে রাখবেন, ভিটাকে ডাব্লু বাই এম এর এই যে ডাব্লুর নিচে নিয়ে আসবেন, অর্থাৎ এবার হবে এস ইজ ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই এম। বাকি সব কিছু ডাব্লু গ্রামে বসাবেন, এম গ্রামে বসাবেন, ভি লিটারে বসাবেন। সো এইভাবে করে ফেলবেন। 3.25 খ, আমার শুধু দাগ পড়ে যায়, কলম চেঞ্জ করতে ভুলে যায়। সো 500 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের দ্রবণে 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, আয়তন দেওয়া আছে, ভর বলে দেওয়া আছে। ওই দ্রবণে Na2CO3 এর মোলারিটি কত, যে সেম জিনিস এই সূত্রে বসাইলে আপনারা পারবেন ইনশাল্লাহ। 3.25 গতে বলছে 250 মিলিলিটার দ্রবণের কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তা সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ হবে। আচ্ছা, এখানে মোলার দ্রবণ মানে কি, এটা অনেকে জানেন বা অনেকে নাও জানতে পারেন। মোলার দ্রবণ বলতে সবসময় ঘনমাত্রা 1 মোলার, তাহলে এখানে এস এর ভ্যালু আছে 1 মোলার আর ভি আছে হলো 250 ml বা 0.25 লিটার, 1000 দ্বারা ভাগ করলে এখানে আমাদের এম কত সোডিয়াম কার্বনেটে, এটা একটু বের করে দিই। সোডিয়ামের 23 গুণ 2 যোগ 12 যোগ 16 গুণ 3, ওকে 106। সো এখানে আমাদের বের করতে বলছে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, এই যে ডাব্লু বের করতে বলছে। সো ডাব্লু বাই এম ইজ ইকুয়ালস টু ভিএস, এখান থেকে ডাব্লু ইজ ইকুয়ালস টু এম ভিএস। এম এর ভ্যালু 106, ভি এর ভ্যালু 0.25 ইন্টু এস এর ভ্যালু 1, এটা যদি করেন চলে আসবে 26.5। তো এই ছিল আমাদের ম্যাথ। আর একটু আছে, সেটা হলো এ পাশে 3.25 ঘ, ঠিক আছে। 25 ঘতে বলছে 250 মিলিলিটার কোনো সোডিয়াম কার্বনেটের দ্রবণে 10.6 গ্রাম বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটির ঘনমাত্রা মোলারিটি এককে বের করো, অর্থাৎ এস ইজ ইকুয়ালস টু আপনার ওটার কি বলে ডাব্লু ডিভাইডেড বাই এম ভি, এই সূত্রে আপনারা বসাইলে মোলার ঘনমাত্রা বের করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা উমো নাম্বার করি। উমো নাম্বারে কি বলছে, আমাদের কালারটা পিঙ্ক হয়ে গেছে 3.25। আচ্ছা, এটা আপনাদের দেখতে একটু অসুবিধা হবে, একটু গাঢ়, আগেরটাই ভালো ছিল। ওকে, উমোতে বলছে H2SO4 দ্রবণে 2 লিটারে 28 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে, দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো, সেম জিনিস। 3.25 চতে বলছে, আবার দাগ পড়ে গেল, এই চতে বলছে 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। আচ্ছা, একটা জিনিস সেটা হলো ডেসিমোলার, ডেসিমোলার, ঠিক আছে। প্রথমটা ছিল মোলার, ঠিক আছে, মোলার, মোলারের জন্য ছিল 1 m ঘনমাত্রা। এরপরে আসে হলো সেমিমোলার, সেমিমোলার যদি থাকে সেটা হবে 0.5 m, ওকে। ডিসিমোলার যদি থাকে সেটা হবে 0.1 m, আর সেন্টিমোলার যদি থাকে সেটা হবে 0.01 m।
আপনারা ঘনমাত্রা জানেন, বাকি সব কিছু দেওয়া আছে, যেটা চাইছে সেটা বের করবেন। এরপরে আমরা যদি 6 নাম্বার বের করি, 98% H2SO4 এর ঘনমাত্রা মোলারিটিতে কত? এই অ্যাসিডের ঘনত্ব দেওয়া আছে 1.53 গ্রাম পার মিলিলিটার। এবার আমাদের শতকরা ঘনমাত্রায় চলে গেছে, সেটা আমি একটু করে দিচ্ছি। 3.25 এর 6। অলরাইট, তাহলে 10% এটা আমাদের কিছু বলে দেয় না, সো আমরা এটা ধরে নিব 10%, সরি 10% না, 98%, 98% ডাব্লু বাই ভি, এই ফর্ম্যাটটা আমরা ধরে নিলাম। তার মানে 98% ডাব্লু বাই ভি মানে কি? 100 মিলিলিটার দ্রবণে আমাদের দ্রবটা কি? H2SO4। H2SO4 আছে কতটুকু? 96 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা H2SO4 এর ভর পাইলাম, ডাব্লু কত? 98 গ্রাম। মোলার ভর কত আমাদের? 98 না, সরি 96। আর মোলার ভর কত? 98 গ্রাম, 98 গ্রাম। ওকে, ভলিউম পাইলাম কত দ্রবণের? 100 মিলিলিটার। 100 মিলিলিটারকে লিটার নিলে 0.1 লিটার। আমাদের বের করতে হবে কি? মোলারিটি এককে ঘনমাত্রা এস। সো এই যে ডাব্লু বাই এম ইজ ইকুয়ালস টু ভিএস, এখান থেকে আপনারা এসটাকে রাখবেন ডাব্লু বাই এম ইন্টু ভি। এখানে যদি সব কিছু বসান এখানে অ্যান্সার চলে আসবে। এটা মোস্ট প্রবাবলি হবে 15.3, অনেক বড় একটা ঘনমাত্রা, আশা করি বুঝতে পারছেন। সো পরেরটায় চলে যাচ্ছি। পরেরটায় বলছে হলো 3.25 250 মিলিলিটার KMnO4 এর দ্রবণে 0.395 গ্রাম দ্রবীভূত আছে, ওই দ্রবের মোলারিটি নির্ণয় করো। সো এটা আপনারা আশা করি পারবেন। 3.25 ঝতে বলছে 250 মিলিলিটার K2Cr2O7 এর দ্রবণে 7.45 গ্রাম দ্রবীভূত আছে, ওই দ্রবের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। সেম জিনিস, জাস্ট মোলার ভরটা আপনারা ঠান্ডা মাথায় বের করবেন। 3.26 কতে কি বলছে? কোনো রোগীর 25 গ্রাম গ্লুকোজ যোগান দিতে গিয়ে 0.2 মোলার গ্লুকোজ এর কত মিলিলিটার দ্রবণ প্রয়োজন হবে? দেখেন, গ্লুকোজের আমাদের মোলার ভর, এখান থেকে আপনারা এটা বের করতে পারবেন। গ্লুকোজের ভর ডাব্লু বলে দিছে, এম আপনারা জানেন, এবং ঘনমাত্রাও বলে দিছে এস। জাস্ট ভিটা বের করবেন, আয়তনটা, এবং সেটা কোন ইউনিটে হবে? লিটার। সো মানে মিলিলিটারে, লিটারে বের করে তাকে 1000 দ্বারা গুণ করলে মিলিলিটারে চলে যাবে। তারপরেরটা হলো 3.26 খ, স্বাভাবিক রক্তে কোলেস্টেরল, এখানে কোলেস্টেরলের একটা বড়সড় সংকেত দেওয়া আছে, এর ঘনমাত্রা প্রায় 0.005 মোলার হলে 750 মিলিলিটার রক্তে কত গ্রাম কোলেস্টেরল থাকে? তাহলে রক্তটাকে আমরা একটা দ্রবণ হিসাবে চিন্তা করব, এবং এই দ্রবণের আমাদের কোলেস্টেরলের ঘনমাত্রা কত? 0.005, এটা হলো আমাদের এস, এবং আয়তন কত বলে দিছে? 750 মিলিলিটার, এটা হলো আমাদের ভি। আমাদের এখান থেকে মোলার ভর, কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, এই যে 27, 46, এগুলো গুণ করে ক্যালকুলেটারে যোগ করে বের করে ফেলবেন। এখান থেকে আমরা মোলার ভরটা বের করতে পারবো। তাহলে আমাদের চাইছে কি? গ্রাম, ডাব্লুটা বের করতে হবে। সো ডাব্লু বাই এম ইজ ইকুয়ালস টু ভিএস, এই সূত্র ইউজ করে, বা আপনারা যদি কোনো ডিফারেন্টভাবে সূত্র ইউজ করেন সেটা দিয়ে আপনারা করে ফেলবেন। আচ্ছা, 26 গতে কি বলছে? 26 গতে বলছে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার। কি বলছে? মিলিমোল পার লিটার। এবার আর মোল পার লিটার বা মোলার ইউনিট বলা নেই, ডিফারেন্ট একটা ইউনিট বলছে, সেটা এটা আমি করে দিব। ওই রক্তে গ্লুকোজের পরিমাণ মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত? এটা মানে অনেকটা ওই যে ppm ppb এর মতো। ঠিক আছে, সেটা কীভাবে করা যায়? 3.26 এর 26 এর গ, দেখেন রক্তে আমাদের ঘনমাত্রা বলছে এস ইজ ইকুয়ালস টু 8 মিলিমোল, মিলিকে MILI বা ছোট এম দ্বারাও লেখে অনেকে, মিলিমোল পার লিটার, মানে মিলিমোল ভাগ 1 লিটার, এটা তো বোঝেন। জাস্ট 1 লিটারকে আমি যদি উপরে নিয়ে যাই সেটা হচ্ছে পার লিটার। সো এটা আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমাদের যাইতে হবে কিসে? মিলিমোল, আচ্ছা উপরেরটা মিলিগ্রাম পার ডেসিলিটারে, বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে 1 লিটার মানে 1 লিটারকে আমি যদি ডেসিলিটার নিয়ে যাই, দেখেন 1 লিটার মানে কত ডেসিলিটার? এটা আপনাদের জানা কথা, যদি না জানেন জেনে নেন। 1 লিটার মানে 10 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে 10 ডেসিলিটারে আমাদের মোল সংখ্যা কত? 8। এটা আবার মিলিমোল ইউনিট আছে। সো মিলিমোল থেকে আমাদের যাইতে হবে ভরে।
সো প্রথমে আমরা মিলি থেকে নর্মাল মোলে যাই, তাহলে 10⁻³ গুণ করলে এটা মোলে চলে যাবে। আচ্ছা, মোল পাইলাম। এবার n ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, W/m। এখান থেকে আমাদের ডাব্লুটা বের করি, ভর n ইন্টু m। সো n এর ভ্যালু এখানে হলো 8 × 10⁻³ আর m এর ভ্যালুটা আমি একটু বের করে নিচ্ছি ক্যালকুলেটারে। গ্লুকোজ বলছে, সো গ্লুকোজের সংকেতটা একটু সাইডে লিখে নিচ্ছি, C6H12O6। ঠিক আছে, এটা কিন্তু চিনির সংকেত না, অনেকে চিনির সাথে এটা মিক্স করে ফেলে। 12 × 6 যোগ 12 যোগ 16 গুণ 6 হচ্ছে 180। ওকে, সো 180, অর্থাৎ 8 × 10⁻³ ইন্টু 180, এটা হচ্ছে 1.44 এত গ্রাম। আমাদের বলছে মিলিগ্রাম, সো 1.44 × 10⁻³ অর্থাৎ 100। আমাদের কত হচ্ছে, 1.44 হবে, 1 2 3। আচ্ছা, গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে তো আমাদের 100 দ্বারা গুণ করতে হয়। মিলিগ্রাম গ্রাম 10⁻³ মিলিগ্রাম পার লিটার না, হ্যাঁ এটা ঠিক আছে। সো এত মিলিগ্রাম। আচ্ছা দেখেন তাহলে 10 ডেসিলিটারে আমাদের কতটুকু আছে, 1.44 × 10⁻³ মিলিগ্রাম। তাহলে 1 ডেসিলিটারে কত থাকবে, 1.44 × 10⁻³ ডিভাইডেড বাই 10, এত মিলিগ্রাম বাই ডেসিলিটার, অর্থাৎ 144 মিলিগ্রাম পার ডেসিলিটার বা ডেসিলিটার ইনভার্স 1। এটা হলো আমাদের আনসার, এবং এটা কিন্তু এমসিকিউতে মানে আসতেই পারে। এরপরে 3.26 ঘতে বলা আছে, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 162 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে মিলিমোল পার লিটার এককে এর আপনার মান কত। সো সেম জিনিস, জাস্ট উল্টা করতে হবে। ঠিক আছে, এবার আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দিই, বাসায় একটু নিজেরা তো টুকটাক করতে হবে, সব তো করাই দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আপনারা মিলিগ্রাম পার ডেসিলিটার এককে আছে। সো আচ্ছা, এটা আমার করে দেওয়া উচিত, মানে আপনারা অনেকে তাও পারবেন না হয়তো, আমি হলেও হয়তো পারতাম না। সো করে দেওয়া উচিত। 3.26। নাইয়ান রাউটার চালু হয়েছে? নাইয়ান রাউটার চালু হয়েছে? আচ্ছা চালু হয়েছে, কিন্তু আচ্ছা নেটই চলে গেছে মনে হয়। দেখুন, আমি একটু কথা বলতেছিলাম। ঘ নাম্বারে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে 162 মিলিগ্রাম পার ডেসিলিটার। সো আমি 1 ডেসিলিটার বাই ডেসিলিটার, ডেসিলিটারকে নিচে লিখলাম। ঠিক আছে, তাহলে 1 ডেসিলিটার মানে আমাদের কত লিটার? দেখেন, আগে ছিল 1 লিটার মানে 10 ডেসিলিটার। এবার যদি উল্টা করি, দুই পাশে 10 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে 1/10 লিটার ইজ ইকুয়ালস টু 1 ডেসিলিটার, তাই না? সো এই আর কি। তাহলে 1 ডেসিলিটার মানে আমাদের 1/10, অর্থাৎ 10⁻⁻1 এত ডেসিলিটারে, মানে এই যে আচ্ছা ডেসিলিটার না, 1 ডেসিলিটারকে আমি লিটারে কনভার্ট করলাম, তাহলে 1 ডেসিলিটার বা 10⁻⁻1 লিটার এত আয়তনে আমাদের কতটুকু আছে, 162 মিলিগ্রাম। এটাকে আমাদের নিতে হবে মিলিমোলে। সবার আগে আমরা মোলে নিয়ে যাই, আমরা জানি n ইজ ইকুয়ালস টু W/m। তাহলে আমরা ডাব্লুর ভ্যালু বসাবো 162 মিলিগ্রামে আছে, এটাকে 10⁻³ গুণ করে গ্রামে নিতে হবে। আর m গ্লুকোজের কত বের করলাম, একটু আগেই বের করলাম 180, এটার একক কী হয়, গ্রাম পার মোল, মোলার পরে। সো গ্রাম গ্রাম কাটা, মোলটা উপরে চলে যাবে, 162 × 10⁻³ মোল। সো মোল পাইলাম 162 × 10⁻³। মোল থেকে আমরা যদি মিলিমোলে নিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো, আরও 10⁻³ গুণ করতে হবে, তাই না? সো এই আর কি, আমাদের কি একটু ভুল হচ্ছে, 162 মিলিগ্রাম। আচ্ছা, এইখানে ভুল হয়েছে, 10⁻³ হবে। মিলিগ্রাম থেকে গ্রামে যখন কনভার্ট করছি তখন 1000 দ্বারা ভাগ দিতে হয়, বা 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে -3, একটু হিজিবিজি হয়ে গেছে, একটু সুন্দর করে লিখি, ইন্টু 10⁻³ তার সাথে আবার গুণ করছি কি 100 × 10⁻³ মোল, -3 তার সাথে আবার গুণ করছি 10⁻³। সো এটা কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে 162। ও আমি তো ক্যালকুলেশনে ভুল করতেছি, আমি নিচে যে 180 আছে ওটা দেখি নাই, করে দিচ্ছি, অসুবিধা নাই।
সো এখানে হচ্ছে হলো উপরে 162 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 180। সো এটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। এর সাথে গুণ করব 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তার সাথে গুণ হবে 10 টু দি পাওয়ার 3, তাহলে এটা মিলিমোল। এম মোল বা MILIও লিখতে পারেন আগের ম্যাথের মতো, অর্থাৎ 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 মোল। তাহলে দেখেন 10 টু দি পাওয়ার মাইনাস 1 লিটারে আছে কত? এত মোল। তাহলে 1 লিটারে আছে কত? আমাদের 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বাই হলো 10 টু দি পাওয়ার মাইনাস 1, সরি। সো এটা কাটাকাটি যায়, আমাদের হচ্ছে 9 এত মিলি মোল লিটার ইনভার্স 1, এগুলো আমাদের আছে। সো এইগুলো আমাদের